আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি আফনান। গতকালের ক্লাসের ধারাবাহিকতায় বাংলাদেশের অর্থনীতির দ্বিতীয় অংশ এবং শেষ অংশটি পড়ানোর জন্য আপনাদের সামনে আসলাম। আপনারা দ্রুত আমাদের সাথে যোগ দিন এবং লাইভটি দ্রুত শেয়ার করে দিন। ওয়ালাইকুম আসসালাম, শুভ রহমান আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। শামসুল আলম স্যার ক্লিয়ার, হ্যাঁ। সাইফুল আলম সাইফ যোগ দিয়েছেন। আফিফা আক্তার রুবি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল ইসলাম সাইফ সালাম জানিয়েছেন। আমাদের ভিউয়ার সংখ্যা আরেকটু বাড়ুক, তারপর আমরা আমাদের পড়াটা শুরু করি। আপনারা গতকালকে বেশ, আমি বুঝি যে আমি মোটামুটি যে ক্লাসগুলো নেই একটু বোরিং লাগে অনেকের কাছেই, কারণ অনেক সময় দেখা যায় যে এই তথ্যগুলো আপনারা বইয়ে অনেক সময় পান না। তারপরে দেখা যায় আমি অনেক সময় ডিপ থেকে একটু নিয়ে আসি, ডিপ থেকে পড়ানোর চেষ্টা করি, যার কারণে অনেকের বুঝতেও একটু অসুবিধা হয় মাঝে মাঝে। কিন্তু এখন প্রশ্নগুলো যেভাবে করা হচ্ছে, আমরা যদি অ্যানালাইসিস করি আমরা খেয়াল করব যে প্রশ্ন রিপিটগুলো কিন্তু খুব একটা বেশি হচ্ছে না। বিশেষ করে বিসিএস পরীক্ষা, অন্যান্য পরীক্ষায় রিপিটেশন হচ্ছে, কিন্তু বিসিএস পরীক্ষা ওরকম রিপিট হচ্ছে না, যার কারণে আমাদের পড়ার ক্ষেত্রেও তাহলে আমাদের জ্ঞানের পরিধিটা বাড়াতে হবে। তো আমাদের ভিউয়ার সংখ্যা আলহামদুলিল্লাহ বাড়ছে, কিছুক্ষণের মধ্যেই শুরু করে দেব আমাদের ক্লাস। তো আপনারা গতকালকে যে আলোচনাটি হয়েছিল সেই আলোচনাটি নিয়ে আমরা 10 মিনিট একটি সামারি করব এবং তারপরে আজকে সরাসরি আমাদের আলোচনায় চলে যাব। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সিরাজ মনিরা রুম্মান, তারপরে কেয়া মনি, কামরুন্নাহার ইসলাম, অনি সাহা। শুভ সন্ধ্যা স্যার। শুভ সন্ধ্যা অনি সাহা, আশা করি ভালো আছেন আপনারা সবাই। তো আপনারা মাত্র যুক্ত হয়েছেন যারা, তারা দ্রুত একবার আমাদের এই লাইভ ক্লাসটি শেয়ার করে দিন, যার আইডি থেকে লাইভটি শেয়ার করে দিন। ডাক্তার উজ্জ্বল যুক্ত হয়েছেন, অভিনন্দন ডাক্তার উজ্জ্বল। যারা যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে দ্রুত আমাদের লাইভটি শেয়ার করে দিন। যত বেশি লোক এই আমাদের ক্লাসটি দেখবে তত বেশি লোক উপকৃত হবে। ইব্রাহিম খলিল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিম খলিল, কেমন আছেন আপনি? তো আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করব, একটু জোরে বলতে বলছেন শারমিন রহমান। স্যার একটু জোরে বলেন, শুনি না। আচ্ছা ঠিক আছে, জোরে বলছি। ইব্রাহিম খলিল আমাকে জিজ্ঞেস করেছেন আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন, এখন পর্যন্ত সুস্থ রেখেছেন। আশিক মাহমুদ যুক্ত হয়েছেন, খাদিজাতু তাহিরা যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, তারপরে উম্মে সামিয়া ইসলাম যুক্ত হয়েছেন, তারপর আমরা দেখতে পাচ্ছি রৌনক হাসান, রাসেল আহমেদ রাজ শেয়ার করেছি, ধন্যবাদ রাসেল আহমেদ রাজকে। মেঘান নিতা অপসরী, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সবার উপস্থিতি দেখে খুব ভালো লাগছে। আমরা তাহলে গত ক্লাসের একটি সামারি নিয়ে আসি। কেমন? ক্লাসে আমরা কি করেছিলাম? গত ক্লাসে আমরা বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে আমরা একটি যে বিষয়টি করেছিলাম, মাঝখানে আমার একটু ফোন এসেছিল, এই জন্য একটু দুঃখিত। আমাদের রাজিউর রহমান রাজীব ভাই বিশেষ কনফার্মের সম্মানিত পরিচালক যুক্ত হয়েছেন। স্যার আসিফ এবং কনফার্মে সবাই থাকবে ইনশাল্লাহ। অভিনন্দন রাজীব ভাইকে, খুব ভালো একজন মানুষ। তো আমরা প্রথমে পরিকল্পনা, কিভাবে পরিকল্পনা কারা প্রণয়ন করে,
পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে ধারণা নিয়েছিলাম। সেই সাথে আমরা অর্থনীতি সম্পর্কে কিছু বেসিক আইডিয়া নিয়েছিলাম, যে অর্থনীতির জনককে, কিভাবে কৌটিল্য থেকে এটা শুরু হলো, তারপর অ্যাডাম স্মিথ, আলফ্রেড মার্শাল, পল স্যামুয়েলসন, এবং অর্থনীতির বেসিক কয়েকটা জায়গা, তারপরে বাংলাদেশের সংবিধানে কোন জায়গাতে অর্থনীতি সম্পর্কে বলা আছে, এবং মালিকানার নীতি সম্পর্কে আমরা বলেছিলাম। এবং সেই মালিকানার নীতি দেখতে গিয়ে আমরা দেখছিলাম রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা, ব্যক্তিগত মালিকানা। ব্যক্তিগত মালিকানা দেখতে গিয়ে আমরা এক মালিকানা, অংশীদার এবং যৌথ মূলধনী। যৌথ মূলধনী গিয়ে দেখতে গিয়ে দেখেছিলাম পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি। তারপরে আমরা আরও কিছু আলোচনায় গিয়েছিলাম যে কিভাবে পরিকল্পনা কমিশন এই পরিকল্পনাগুলো প্রণয়ন করে, কিভাবে এনইসি, নেক এবং একনেক এদের কাজগুলো কি কি, আমরা সেগুলো দেখেছিলাম। তো আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা বেসিক্যালি আমরা শুরুটা করব জিডিপি, জিএনআই, এনএনআই এগুলো থেকে। কেমন? কারণ আমরা বাজেট নিয়ে আলোচনা করতে গেলে আমাদের কিন্তু জিএনআই, জিডিপি সম্পর্কে আমাদের বারবার কথা আসে, যে বাজেট জিডিপির এত %, হ্যাঁ, তারপর এডিপি, জিডিপির এত %, এই কথাগুলো সাধারণত তখন আসবে। তো যার কারণে আমরা এই জিডিপি এবং জিএনআই এটা সম্পর্কে একটু ধারণা নিই। আমরা আন্তর্জাতিক বিষয়াবলীর কোনো একটা ক্লাসে, বিশেষ করে বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানের একটি ক্লাসে আমরা কোনো একটা প্রশ্নের পরিপ্রেক্ষিতে জিডিপি সম্পর্কে আলোচনা করেছিলাম। কেমন? জিডিপি সম্পর্কে আলোচনা করেছিলাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে জিডিপি জিনিসটা কি, তার আগে আমরা যাতে জিডিপি এবং জিএনআই এর সাথে প্যাচ লাগিয়ে না ফেলি, এর জন্য কয়েকটা বেসিক ডিফারেন্স আমাদের একটু মাথায় রাখতে হবে, একটু কৌশল করে। এই যে দেখেন, একটা হলো ডিপি, ডি ফর ডোমেস্টিক, পি ফর প্রোডাক্ট। যেখানে ডি এবং পি আসবে এই ধরনের ক্ষেত্রে, সেখানে ডোমেস্টিক প্রোডাক্ট। আবার যদি এন আসে, এন ফর ন্যাশনাল আর আই ফর ইনকাম। এখন যদি আমি বলি জিডিপি, তাহলে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। কেমন? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। একই যদি আমরা বিষয়টা একটু চেঞ্জ করে নিই, যেহেতু পি ফর প্রোডাক্ট আর জি ফর গ্রস, কেমন? জি ফর গ্রস। তাহলে আমরা যদি এটা এভাবে বলি, যদি আমরা বলি জিএনপি, তাহলে আমরা কি বলবো? তাহলে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আচ্ছা, তার মানে জি ফর গ্রস, ডি ফর ডোমেস্টিক, পি ফর প্রোডাক্ট, এন ফর ন্যাশনাল, আই ফর ইনকাম। এখন তাহলে আমরা সাজিয়ে নিতে পারি যে জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। যদি বলি জিএনপি, জি মানে গ্রস, এন ফর ন্যাশনাল, আই ফর ইনকাম, তাহলে গ্রস ন্যাশনাল ইনকাম। আচ্ছা, এখন আমরা মনে রাখতে পারি না যে জায়গাতে, আমরা ইলাবোরেশনটা মনে রাখতে পারি আল্লাহর রহমতে, কিন্তু আমরা এইটা কখন কোনটা বলবো সেটা আমরা মনে রাখতে পারি না। এই ক্ষেত্রে আমরা একটা টেকনিক মনে রাখতে পারি, সেটা হলো যে প্রথমে আগে দেখে নেই যে জিডিপি বলতে কি বোঝায়। জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট জায়গার মধ্যে, এক্ষেত্রে আমরা মানে একটা দেশের ভূখণ্ডকে বুঝি, কেমন? দেশের যে টেরিটরি সেটাকে বুঝি। সেটা হলো যে একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের ভূখণ্ডের মধ্যে, দেশি হোক বিদেশি হোক, দেশি হোক বিদেশি হোক, সকল ফিনিশড গুডস মানে সমাপনী পণ্য, যেটা কেবল উৎপাদিত হচ্ছে বা মধ্য পর্যায়ে আছে সেগুলো না, যেটা একদম ফিনিশ, যেটা ব্যবহার উপযোগী হয়ে গেছে, এই ধরনের ফিনিশ গুডস এবং সেবা, পণ্য বা সেবার যে মূল্য, এটাকে বলা হয় জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে আমরা একটা জিনিস কি শিখলাম, সেটা হলো জিডিপি হচ্ছে একটি দেশের টেরিটরির মধ্যে, হোক সে বিদেশি কোম্পানি হোক সে দেশি কোম্পানি, যত ফিনিশড গুডস বা সমাপনী পণ্য এবং সেবা উৎপাদিত হবে তার মূল্য, সকল মূল্যকে বলা হবে হচ্ছে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এখন এইখান থেকে আমি কিন্তু আরেকটা জিনিস বের করে নিয়ে আসতে পারি। আচ্ছা, আপনারাই বলুন, সমাপনী যে সমস্ত পণ্যগুলো হয়
সব পণ্য কি ব্যবহার করা যায়? কোনোটা কোনোটা নষ্ট হয়ে যেতে পারে, কোনোটা বিভিন্ন কারণে সেটার অ্যাবিউজ হতে পারে, বিভিন্ন কারণে সেটা ক্ষয়ক্ষতি হতে পারে। তো দেখা যাচ্ছে জিডিপি থেকে আপনি যদি এই ক্ষয়ক্ষতিটা বাদ দেন, তাহলে যেটা থাকবে সেটা হলো নেট ডোমেস্টিক প্রোডাক্ট, এটাকে বলে এনডিপি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। এই ক্ষয়ক্ষতি বাদ দেওয়ার বিষয়টা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, কারণ এই জিনিসটা একটু পরে আবার আসবে, কেমন, একটু পরে অন্য আর একটা বিষয় আসবে। তাহলে আমরা জিডিপি এনডিপি শিখলাম। জিডিপির বিষয়টা হচ্ছে একটি দেশের টেরিটরির মধ্যে যত ফিনিশড গুডস এবং সার্ভিসেস উৎপন্ন হবে তার সকল মূল্য, টোটাল মূল্যকে বলা হচ্ছে জিডিপি। জিডিপি থেকে ওই ফিনিশড গুডস এবং সার্ভিসগুলোর যদি আপনি ক্ষয়ক্ষতি বাদ দেন তাহলে এনডিপি পাওয়া যাবে। নর্মাল সাধারণত আমরা এনডিপি হিসাব করি না, জিডিপিটাই হিসাব করি জিডিপি নির্ণয়ের ক্ষেত্রে। আচ্ছা, তো এখন এবার আসেন জিএনআই, গ্রস ন্যাশনাল ইনকাম। গ্রস ন্যাশনাল ইনকাম, এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, যেখানেই ন্যাশনাল কথাটি বলা থাকবে, যেখানেই ন্যাশনাল কথাটি বলা থাকবে সেখানে আমরা মনে হতে পারে যে ন্যাশনাল, ন্যাশনাল বলতে মনে হতে পারে আমাদের জাতীয়, আমাদের দেশের মধ্যে, তা কিন্তু না। এখানে ন্যাশনাল বলতে বোঝায় যে আমার দেশের লোক বা আমার দেশের কোম্পানি, মনে করেন প্রাণ কোম্পানি ভারতেও কিন্তু তাদের কারখানা আছে, বিশ্বে আফ্রিকাতে তাদের কারখানা রয়েছে। তার মানে কিন্তু খেয়াল করেন যে আমার দেশের কোনো মানুষ এবং কোনো প্রতিষ্ঠান যদি আমার দেশের ভিতরে এবং বাইরে যেখানেই ইনকাম করুক না কেন, যেখানেই ইনকাম করুক না কেন, টোটালটার যেই পরিমাণ হবে সেটাকে বলা হবে হচ্ছে জিএনআই, গ্রস ন্যাশনাল ইনকাম। দেখেন, ন্যাশনাল বলতেই আপনি বুঝবেন যে হোক সে দেশে হোক, হোক সে বিদেশে হোক, আমার দেশের লোক, এখানে কোনো বিদেশি ব্যক্তির কোনো ইনকাম কাউন্ট হবে না, শুধু আমার দেশের, শুধু আমার দেশের মানুষ এবং প্রতিষ্ঠান যে ইনকাম করবে দেশের মাটিতে এবং বিদেশে, সেটা শুধু কাউন্ট হবে। তার মানে একটি দেশের কোনো নাগরিক বা প্রতিষ্ঠান নিজ দেশে বা দেশের বাইরে যত ইনকাম করবে এর টোটাল ইনকামকে বলা হয় জিএনআই, গ্রস ন্যাশনাল ইনকাম। এই ইনকাম থেকে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে, অনেক কিছু বাদ যেতে পারে বিভিন্ন হিসাব কিতাব করে। যেই বিষয়টা বাদ যাবে সেটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে এটাকে বলা হবে এনএনআই, নেট ন্যাশনাল ইনকাম, নেট ন্যাশনাল ইনকাম। একটা প্রশ্ন আমি আপনাদেরকে করি, এই বিষয়টা আপনাদের পরীক্ষায় আসবে, সেটা হচ্ছে প্রিলিমিনারিতে, যে একটি দেশের অর্থনীতিকে নিচের কোনটি সবচাইতে ভালোভাবে প্রকাশ করতে পারে? জিডিপি, জিএনআই, এনএনআই, কোনটি? কেমন? জিডিপি, জিডিপি, জিএনআই, এনএনআই অথবা এনডিপি। এখন আমরা কোনটা লিখব? মনে রাখবেন, অপশনে যদি এনএনআই, নেট ন্যাশনাল ইনকাম থাকে, এইটাই বেসিক্যালি পিওরলি এটা প্রকাশ করে, কিন্তু তারপরেও আমাদেরটা জিএনআই দ্বারা প্রকাশ করা হয়। কেমন? জিএনআই, মোট একটি দেশের মোট জনসংখ্যাকে জিএনআই দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় এটাকেই বলা হয় পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু জাতীয় আয়। আমরা শুনেছি না যে মাথাপিছু জাতীয় আয় কাকে বলে? সেটা হলো টোটাল জিএনআই। জিএনআইকে আপনি যদি টোটাল জনসংখ্যা দ্বারা ভাগ করেন, যেটা পড়বে সেটাই হচ্ছে মাথাপিছু জাতীয় আয়। জিডিপি, জিএনআই এবং এনএনআই তিনটাই যদি অপশনে থাকে তাহলে আপনারা এনএনআইটা দিবেন, কারণ এইটা সবচাইতে ইফেক্টিভলি একটি দেশের জাতি মানে অর্থনৈতিক অবস্থাকে প্রকাশ করে। কেমন? নেট ন্যাশনাল ইনকাম, নেট ন্যাশনাল ইনকাম। যদি এনএনআই না থাকে তাহলে জিএনআই হবে। আমি মনে হয় বোঝাতে পেরেছি। কেমন? তার মানে জিডিপি এবং জিএনআই ক্লিয়ার। একটা বিষয় মনে রাখবেন, পি ফর প্রোডাক্ট। প্রোডাক্ট বলতে ট্যানজিবল প্রোডাক্ট, ইনট্যানজিবল প্রোডাক্ট। ট্যানজিবল যেটা আমি ধরতে পারি, ছুঁতে পারি। আর কিছু আছে সেবা, মনে করুন আইনগত সেবা, শিক্ষা সেবা, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা সেবা, এটাকে সার্ভিস বলে। কেমন? সার্ভিস। তো পি ফর প্রোডাক্ট, প্রোডাক্ট বলতে এই দুই ধরনের বিষয়টা ইনক্লুড করবে। কেমন? পিসিআই, পার ক্যাপিটাল ইনকাম না, পার ক্যাপিটা। কেমন? ক্যাপিটাল না, পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম বলতে বোঝায় টোটাল জনসংখ্যাকে আপনি যদি জিএনআই দ্বারা ভাগ করেন এটাকে বলা হয় পার ক্যাপিটা ইনকাম। তবে
যদি NNI দ্বারা ভাগ করা হয় তখন পার ক্যাপিটা ইনকামটা কমে যায়, যার কারণে সাধারণত সরকাররা GNIটাকে একটু বেশি মানে দেখানোর জন্য, মাথাপিছু জাতীয় আয়কে দেখানোর জন্য তারা NNI দ্বারা ভাগ না করে GNI দ্বারা ভাগ করে। কেমন? আচ্ছা, তাহলে এইখানে একটা বিষয় আমরা একটু ক্লিয়ার করি, সেটা হলো যদি ডোমেস্টিক বলা থাকে তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, ডোমেস্টিক বলতে একটি দেশের টেরিটরির মধ্যে হোক সে দেশি প্রতিষ্ঠান হোক সে বিদেশি প্রতিষ্ঠান হোক, যত পণ্য উৎপাদন করবে বা সেবা উৎপাদন করবে তার ফাইনাল ভ্যালু, মানে সেটা ব্যবহার উপযোগী অবস্থায় যে ভ্যালুটা হবে সেটা টোটাল ভ্যালুর মূল্য হলো জিডিপি। আর যখনই ন্যাশনাল বলা থাকবে, এন ফর ন্যাশনাল বলা থাকবে, ঠিক আছে, ন্যাশনাল বলা থাকবে, তো ন্যাশনাল বলা থাকলেই সেটা আপনি চিন্তা করবেন যে ন্যাশনাল বললেই আমার দেশের কোনো মানুষ বা প্রতিষ্ঠান আমার দেশের ভিতরে যত ইনকাম করতেছে এবং দেশের বাইরে যত ইনকাম করতেছে সেটা কাউন্ট করতে হবে। এই জন্য যেহেতু জিডিপি এটি বিদেশের প্রোডাক্টকেও ইনক্লুড করতেছে, এই কারণে এটা একটি দেশের অর্থনীতিকে পরিপূর্ণভাবে প্রকাশ করে না। আর আমার দেশ বাইরে কীরকম বিনিয়োগ করেছে, সেখান থেকে কীরকম ইনকাম হচ্ছে, সেই অনুযায়ী আমার দেশের মানুষের মাথাপিছু আয় বাড়ছে, এটাই একটি দেশের অর্থনীতিকে পিওরলি প্রকাশ করে। এই জন্য একটি দেশের অর্থনীতি সবচেয়ে ভালোভাবে প্রকাশ করতে পারে জিএনআই। যদি জিএনআই অপশনে না থাকে এনএনআই হবে, নেট ন্যাশনাল ইনকাম। কেমন? তবে জিএনআই দ্বারাই সাধারণত প্রকাশ করা হয়। কেমন? আচ্ছা, এরপরে আসেন আমরা জিডিপি জিএনআই দেখলাম, এইবার আমরা সরাসরি চলে যাব বাজেটে। আমরা আজকে আমাদের পেজে বাজেট কিভাবে প্রণীত হয় সেই সম্পর্কিত একটি ডিটেইলস আলোচনা আমাদের পেজে আমরা দিয়ে দিয়েছিলাম, এবং বেশ কয়েকটা পেজেও রিকোয়েস্ট করা ছিল তারা যেন সেটা আপলোড করে, এবং সেটা আপলোড করেওছে। আপনারা বাজেট প্রণয়নের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা পরীক্ষায় আসবে না। কেমন? প্রক্রিয়াটা পরীক্ষায় আসবে না, এখানকার তথ্য প্রিলিতে আসবে না। জানার জন্য আপনারা আমাদের যে পেজে আমি এটা আপলোড করে দিয়েছি আজকে দুপুরবেলা, আপনারা এটা পড়ে নেবেন। কেমন? তাহলে বাজেটটা কিভাবে প্রণীত হয়, কারা প্রণয়ন করে, সেটি আমরা বুঝতে পারবো। এবং প্রিলিমিনারির জন্য যতটুকু লাগবে সেটা আমি এখন আপনাদেরকে বলে দেব বাজেট সম্পর্কিত। আচ্ছা, আসেন বাজেট। বাজেট শব্দটি আসলে একটি ফরাসি শব্দ, মানে ফরাসি শব্দ। এটি মানে এর অর্থ হচ্ছে, ফরাসি শব্দ এটাকে বলা হয়েছে আপনার বোগটি। এই বোগটি শব্দের অর্থ হচ্ছে ছোট ব্যাগ। কেমন? ছোট ব্যাগ। আচ্ছা, তো এই বাজেট যেটি আমরা এখন দেখছি, এটি সর্বপ্রথম ব্রিটেনে, কেমন, ব্রিটেনে এটি প্রণীত হয়। এমনি তরিকুল ইসলাম স্যার, জিএসপি কি? জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্সেস। ভাইয়া জিএসপি এখন পড়াবো না, জিএসপি স্নায়ুযুদ্ধ পড়াতে গেলে বেশ কয়েকটা প্রতিষ্ঠান আসবে, ওই প্রতিষ্ঠানের সাথে ওইটা রিলেটেড থাকবে, তখন ইনশাল্লাহ ওটা পড়াবো। কেমন? এটা জিএসপির এটা আমি একদিন যদিও বলে দিয়েছিলাম, তারপর ক্লাস শেষে প্রয়োজনে আবার প্রশ্ন করবেন, এটি একটা আলাদাভাবে আমি ইনশাল্লাহ বলে দেব। আচ্ছা, আসেন আমরা দেখি, সেটা হলো ব্রিটিশ সরকার সর্বপ্রথম বিশ্বে বাজেট প্রণয়ন করে। অনেক জায়গা একটি তথ্য দেখি, তথ্যটা আসলে সেভাবে ঠিক নয়, আপনারা এই তথ্যটা একটু কারেকশন করে নেবেন। সেটা হচ্ছে যে বলা হয় সর্বপ্রথম বাজেট প্রণীত হয় 1733 সালে। তথ্যটা ঠিক নয়। কেমন? তথ্যটা এই কারণে ঠিক নয় কারণ সর্বপ্রথম বাজেট প্রণীত হয় 1720 সালে। সর্বপ্রথম বাজেট প্রণীত হয় 1720 সালে। রবার্ট ওয়ালপোল নামক একজন ব্যক্তি, উনি 1720 সালে সর্বপ্রথম ব্রিটিশ বাজেট প্রণয়ন করেন। কিন্তু তখন কিন্তু বাজেটটা এরকম বাজেট নাম ছিল না, এই বাজেট নামটি দেওয়া হয় 1733 সালে। তাহলে আমরা পেলাম যে কোন দেশটি সর্বপ্রথম বাজেট প্রণয়ন করে, সেটা হলো ইংল্যান্ড। রবার্ট ওয়ালপোল উনি এই বাজেট প্রণয়ন করেছিলেন, এবং বাজেট শব্দটি প্রথম ব্যবহৃত হয় 1733 সালে। কেমন? 1733 সালে বাজেট শব্দটি প্রথম ব্যবহৃত হয়, কিন্তু বাজেট প্রথম প্রণীত হয়েছিল 1720 সালে রবার্ট
ওয়ালপল এটি করেছিলেন। উনি একজন অর্থ উপদেষ্টা ছিলেন, সেই উপদেষ্টা হিসাবে উনি সেটা করেছিলেন। কেমন? আচ্ছা, এখন প্রসঙ্গ হলো আমরা তো এটার অরিজিনটা দেখলাম, এবার আমরা দেখব এই উপমহাদেশে বাজেটটা কিভাবে আসছে। আমরা প্রথমে উপমহাদেশে বাজেটটা দেখব, তারপর আমরা দেখব দেশ স্বাধীনের পরে পাকিস্তানে কিভাবে বাজেট হয়েছিল এবং বাংলাদেশ স্বাধীনতার পরে কিভাবে বাজেটটা এসছে, এবং বর্তমানে বাজেটের আমাদের যে বাজেটটা প্রচলিত আছে সেই বাজেটের ধরন কি, কিভাবে এটি এইখান থেকে কিভাবে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আমরা একটি তথ্য ভুল জানি, সেই তথ্যটিও আজকে আমরা ঠিক করব। সেটা হচ্ছে যে উপমহাদেশে সর্বপ্রথম বাজেট কিভাবে হয়েছিল। মনে রাখবেন, আপনারা অনেকেই বিখ্যাত ব্রিটিশ পত্রিকা দ্য ইকোনমিস্ট এটির নাম শুনেছেন, তাই না? দ্য ইকোনমিস্ট পত্রিকার নাম শুনেছেন। এটি একটি ব্রিটিশ, 1853 সালে এই ইকোনমিস্ট পত্রিকাটা প্রকাশিত হয়। যিনি এই পত্রিকাটির প্রতিষ্ঠাতা তার নাম ছিলেন জেমস উইলসন। জেমস উইলসন, এই জেমস উইলসন উনি 1859 সালে উনি এই উপমহাদেশে আসেন, মানে ভারতে আসেন। ভারতে আসার পর উনি এই ব্রিটিশ সরকারের হয়ে উনি সর্বপ্রথম এই উপমহাদেশে বাজেট প্রণয়ন করেন। আমরা পরীক্ষায় যেটা পাই সেটা হচ্ছে যে উপমহাদেশে বাজেট মানে সর্বপ্রথম বাজেট পেশ করেন কে, এই কথাটা কিন্তু সব জায়গাতে ভুল। এই কারণে ভুল, কারণ বাজেটটি পেশ করেছিলেন লর্ড ক্যানিংয়ের একজন অর্থ উপদেষ্টা। তো লর্ড ক্যানিং বাজেট পেশ করেননি। লর্ড ক্যানিং ওই সময় ব্রিটিশ ভাইসরয় ছিলেন এখানে এই উপমহাদেশে। কেমন? লর্ড ক্যানিং ভাইসরয় ছিলেন, তার সময় এটা হয়েছে, কিন্তু তার সময় যিনি এই বাজেটটি প্রণয়ন করেছিলেন এবং পেশ করেছিলেন দ্য ইকোনমিস্ট পত্রিকার প্রতিষ্ঠাতা জেমস উইলসন। উনি 1860-61 অর্থ বছরের প্রথম বাজেটটি মানে পেশ করেন 1860 সালে। কিন্তু আমাদের বিভিন্ন বইগুলোতে লেখা আছে যে জেমস উইলসন উনি এই বাজেটটি পেশ করেন 1861 সালে, অথবা লর্ড ক্যানিং এই উপমহাদেশ সর্বপ্রথম বাজেট পেশ করেন 1861 সালে। আসলে বিষয়টা ঠিক নয়, এটি হবে 1860 সালে। কেমন? 1860 সালে হবে। এটি 60-61 অর্থ বছরে এটি প্রণীত হয়েছিল। তার মানে একটা বিষয় আমরা পেলাম, যদি কখনো আমাদেরকে প্রশ্ন করা হয় যে কার সময়ে সর্বপ্রথমে উপমহাদেশে বাজেট প্রণীত হয়েছিল, তাহলে আমরা বলবো লর্ড ক্যানিং এর সময় 1860 সালে। যদি বলে কে এই বাজেট পেশ করেন, তাহলে আমরা বলবো 1860 সালে লর্ড ক্যানিং এর অর্থ উপদেষ্টা এবং বিখ্যাত পত্রিকা, ব্রিটিশ পত্রিকা দ্য ইকোনমিস্ট পত্রিকার প্রতিষ্ঠাতা জেমস উইলসন এই উপমহাদেশে সর্বপ্রথম বাজেট পেশ করেন। একটা দুঃখজনক ব্যাপার হলো উনি কিন্তু খুব অল্প সময়ের জন্য ভারত এসেছিলেন, কিন্তু এই বাজেট পেশ করার মাত্র অল্প কয়েকদিনের মধ্যে উনি পেটের পীড়ায় আক্রান্ত হন এবং উনি মারা যান। কলকাতাতে উনি মারা যান। তো ওনার আর দেশে ফিরে যাওয়া হয়নি ওই সময়ে। কেমন? ওনার মৃত্যুটা এই দেশেই হয়েছিল। খুব অল্প সময়ের জন্য আসেন এবং এখানে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যান। তো ওনার মানে প্রতিষ্ঠিত পত্রিকা দ্য ইকোনমিস্ট আজও প্রকাশিত হচ্ছে ব্রিটিশ থেকে, মানে ব্রিটেন থেকে। তো আমরা এই উপমহাদেশের বাজেট নিয়ে কিন্তু আমরা দেখলাম, কেমন, যে উপমহাদেশের বাজেটটা প্রথম কত সালে হয়েছিল এবং প্রচলিত কিছু ভুল আমরা এটা সংশোধন করে নিলাম। এখন আসেন, বাজেট তো এইভাবে প্রতি বছর হচ্ছিল, কিন্তু এই বাজেটের ওই সময় অর্থ বছরটা কেমন ছিল, ব্রিটিশদের অর্থ বছরটা কেমন ছিল সেটা একটু জানি। কারণ হচ্ছে ওই সময়ে আমাদের সম্রাট আকবর, যিনি ফসলি সন প্রবর্তন করেছিলেন, এই ফসলি সনটা এপ্রিল থেকে মার্চ পর্যন্ত, আমরা দেখেন না বৈশাখ মাসটা এপ্রিল মাসে শুরু হয়, খেয়াল করেছেন? এপ্রিল থেকে মার্চ এই হিসাবটা করতো, 1 এপ্রিল থেকে মার্চের শেষ তারিখ পর্যন্ত এটি ছিল অর্থ বছর। এই যে অর্থ বছর শুরু হয়েছে, মজার বিষয়, ভারতে এবং ইংল্যান্ডে এখন পর্যন্ত এপ্রিলের 1 তারিখ থেকে অর্থ বছর শুরু হয়। এবার আসেন 47 দেশ ভাগের পরে পাকিস্তান সরকার সর্বপ্রথম 1948-49
অর্থ বছরের জন্য বাজেট প্রণয়ন করেন। মজার বিষয়, এই প্রথম বাজেটটি ছিল মাত্র 41 কোটি টাকার বাজেট, কিন্তু তখন কিন্তু 41 কোটি টাকা মানে কিন্তু অনেক টাকা। ওই সময় 41 কোটি টাকার বাজেট প্রণয়ন করেন 1948 সালে, 1948-49 অর্থ বছরে। হামিদুল হক খান চৌধুরী নামক একজন ব্যক্তি, উনি এই বাজেটটি পেশ করেছিলেন। মজার বিষয় কি জানেন, এই পাকিস্তান সরকারের ফার্স্ট বাজেটটা কোথায় পেশ করা হয়েছিল? আমি একটু কমেন্টসে দেখতে চাই কেউ জানেন কিনা, যে পাকিস্তান সরকারের ফার্স্ট যে বাজেটটি প্রণয়ন করছে এই 41 কোটি টাকার, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান উভয়ের জন্য, এই বাজেটটি কোথায় বসে পেশ করা হয়েছিল? কেউ কমেন্টসে যদি কেউ ঠিক উত্তরটি জানেন, কাইন্ডলি একটু কমেন্টসে জানাবেন। খুব মজার একটি তথ্য, কোথায় বসে এই বাজেটটি পেশ করা হয়েছিল। দেখি আমাদের কেউ উত্তরটি দিতে পারেন কিনা। আমাদের শাওন স্যার যুক্ত হয়েছেন আমাদের সাথে। সেটি হচ্ছে যে দেশ ভাগের পরে পাকিস্তান সরকারের প্রথম বাজেট, এই 41 কোটি টাকার বাজেট যেটি হামিদুল হক খান চৌধুরী পেশ করেছিলেন, এটি কোথায় বসে ঘোষিত হয়েছিল? এই বাজেট আলোচনাটি কোথায় হয়েছিল? ইব্রাহিম খলিল, ঢাকায়। হ্যাঁ, আমার প্রশ্নের ধরন সময়তে বোঝা যাচ্ছে এটা ঢাকাই হওয়ার কথা, কিন্তু ঢাকার কোথায় কাইন্ডলি বলবেন? শারমিন রহমান ঢাকা লিখেছেন, ঢাকা ঠিক আছে, গুড। ইয়াসিন কবির, ধন্যবাদ ইয়াসিন কবিরকে। ইয়াসিন কবির ঠিক উত্তর দিয়েছেন। সেটি হলো বর্তমান যে জগন্নাথ হলটি দেখেন, এই জগন্নাথ হলে প্রথম এই পাকিস্তানের বাজেট ঘোষিত হয়। হামিদুল হক খান চৌধুরী 41 কোটি টাকার এই বাজেটটি ঘোষণা করেছিলেন। কেমন? দেনাদার মানুষ লিখেছেন জগন্নাথ হল, শাহরিয়া শাওন স্যার লিখেছেন জগন্নাথ হল, কেয়ামনি সোনারগাঁও, না কেয়ামনি হয়নি, এটি হয়েছিল জগন্নাথ হলে। আচ্ছা, সেন্টু মুন্সি লিখেছেন জগন্নাথ হল। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা ঠিক উত্তরটি লিখেছেন। কেমন? আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট বাজেটটি পেলাম। এবার আসেন আমরা দেখব দেশ স্বাধীনের পরে প্রথম বাজেট কবে হয়েছিল। কেমন? দেশ স্বাধীনের পরে প্রথম বাজেট কবে হয়েছিল? তো মজার বিষয় হলো যে দেশ স্বাধীনের পরে ফার্স্ট যেই বাজেটটা হয় সেটা হলো জানুয়ারি মাসের 30 তারিখে এই বাজেটটি ঘোষিত হয়েছিল। এবং এই বাজেটটি যিনি ঘোষণা করেছিলেন উনি ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। কেমন? মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী না, স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। এবং এই বাজেটটির আকার কত ছিল এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যেহেতু সরাসরি সরকারি আয় ব্যয় নিয়ে আমাদের বলা আছে। কেমন? এখন মজার বিষয় হলো স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট বিসমিল্লাহ করা হয়। আপনারা খেয়াল করবেন অনেক জায়গায় 786 লেখা থাকে। এই 786 দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিমটা বোঝানো হয়। কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম বোঝানো হয়। কেমন? আচ্ছা, জানুয়ারি 1972, আমি কি 71 বলে ফেলেছি? মনে হয় ভুল করে 71 বলে ফেলতে পারি, ঠিক মনে পড়ছে না। হ্যাঁ, 1972 সালে জানুয়ারি মাসে, 71 হবে না, কারণ দেশ স্বাধীনের পরে যেহেতু। আচ্ছা, মজার বিষয় হলো বিসমিল্লাহির রহমানির রহিমের একটা সাংকেতিক একটা শব্দ আছে, সেটা হলো 786 লিখি না আমরা? আপনারা দেখেছেন নিশ্চয়ই কোথাও লেখা 786, এটি দ্বারা কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বোঝায়। কেমন? তো এটি আরবি হরফে লেখা, তো বাংলায় অনেকে দেখবেন যে চিঠির উপরে 786 এখনো অনেকে লেখে। তো যেহেতু বাংলাদেশের প্রথম যে বাজেটটি যেটি করা হয়েছিল, যেটি তাজউদ্দিন আহমেদ 1972 সালে জানুয়ারি মাসে এটি ঘোষণা করেছিলেন, এই বাজেটটি ছিল 786 কোটি টাকার বাজেট। যেহেতু এটাই আমাদের স্বাধীন বাংলাদেশের বিসমিল্লাহ ছিল, এই জন্য বিসমিল্লাটা যেহেতু 786 দ্বারা দেখবেন অনেক জায়গায় লেখা থাকে, মনে রাখবেন বাংলাদেশের প্রথম বিসমিল্লাহ করা বাজেটটাই ছিল 786। মনে থাকবে নিশ্চয়ই, স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেটের আকার ছিল
786 কোটি টাকা। কেমন? আচ্ছা, আশা করি বাংলাদেশের প্রথম বাজেট এটা আপনাদের মনে থাকবে। আচ্ছা, এবার আসেন যে আমরা একটু ডিফারেন্ট আলোচনায় যাই। বাজেট যে আমাদের হলো, এখন পর্যন্ত কতগুলো বাজেট হয়েছে আমাদের দেশের? আমাদের দেশে এখন পর্যন্ত 2019 সালের ঘোষিত বাজেট দিয়ে 49 স্বাধীন বাংলাদেশে 49টি বাজেট ঘোষিত হয়েছে। 13 জন ব্যক্তি 49টি বাজেট ঘোষণা করেছেন। কেমন? 13 জন ব্যক্তি 49টি বাজেট ঘোষণা করেছেন। বাংলাদেশে শুধু একবার অন্তর্বর্তীকালীন একটি বাজেট ঘোষিত হয়েছিল। অন্তর্বর্তীকালীন একটি বাজেট 1996-97 অর্থ বছরে স্বল্প সময়ের জন্য একটি অন্তর্বর্তীকালীন বাজেট ঘোষিত হয়েছিল। ওয়াহিদুজ্জামান নামক একজন ভদ্রলোক, উনি এই বাজেটটি ঘোষণা করেছিলেন। কারণ তখন পরবর্তীতে আবার আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা এসে নতুন করে আর একটি বাজেট সেটি ঘোষণা করে। এই অন্তর্বর্তীকালীন বাজেট বাংলাদেশের ইতিহাসে, স্বাধীন বাংলাদেশে একবারই হয়েছিল, 1996-97 অর্থ বছরে। তখন নির্বাচনকালীন একটা সময় ছিল, বিএনপি গভর্নমেন্ট চলে গিয়ে তারপর আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তখন একটা রাজনৈতিক একটা অস্থির অবস্থা ছিল। ওই প্রেক্ষিতে তখন একটি অন্তর্বর্তীকালীন বাজেট ঘোষিত হয়। এটি বাংলাদেশের এখন পর্যন্ত একমাত্র অন্তর্বর্তীকালীন বাজেট। 1996-97 অর্থ বছরে এই অন্তর্বর্তীকালীন বাজেটটি ঘোষিত হয়েছিল। এখন প্রশ্ন হলো যে এ পর্যন্ত কতজন ব্যক্তি এই কতজন ব্যক্তি বাংলাদেশের বাজেট ঘোষণা করেছেন? এ পর্যন্ত 13 জন ব্যক্তি বাংলাদেশের বাজেট ঘোষণা করেছেন। 13 জন ব্যক্তি বাংলাদেশের বাজেট ঘোষণা করেছেন। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে এই 49টি বাজেট 13 জন ব্যক্তি ঘোষণা করেছেন, এই অন্তর্বর্তীকালীন হিসাবটা বাদ দিয়ে। কেমন? আর যদি কখনো প্রশ্ন আসে, এমন একজন ব্যক্তির নাম বলেন এই 13 জন ব্যক্তির মধ্যে যিনি আপাদমস্তক একজন রাজনীতিবিদ, পুরোদস্তুর একজন রাজনীতিবিদ হিসাবে একজন ব্যক্তি বাজেট ঘোষণা করেছিলেন বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত, উনি পুরোদস্তুর একজন অর্থনীতিবিদ ছিলেন। এছাড়া যত লোক, এই 13 জনের মধ্যে যে 12 জন আছে, 1 ডজন ব্যক্তি যারা আছেন, কেউ সরকারি আমলা ছিল, কেউ সামরিক কর্মকর্তা ছিল, কেউ ব্যবসায়ী ছিল, আপাদমস্তক কেউ রাজনীতিবিদ না, একজন গণমানুষের নেতা কেউ না, পরবর্তীতে রাজনীতিতে এসেছেন। একজন মাত্র ব্যক্তি, উনি আপাদমস্তক একজন রাজনীতিবিদ ছিলেন। বাংলাদেশের ইতিহাসে এই ব্যক্তি বাজেট ঘোষণা করেছিলেন। এই 13 জনের মধ্যে এই একজন মাত্র। আপনি কি বলতে পারবেন সেই ব্যক্তিটি কে ছিলেন? নাকি কে ছিলেন বলতে পারেন কিনা? এখনো কোনো উত্তর পাচ্ছি না। আচ্ছা, তাহলে উত্তরটি দিয়ে দেই। এই 13 জন ব্যক্তির মধ্যে যেই ব্যক্তিটি একজন আপাদমস্তক রাজনীতিবিদ ছিলেন, উনি ছিলেন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। কেয়ামনি ঠিক উত্তর দিয়েছেন, ইব্রাহিম খলিল ঠিক উত্তর দিয়েছেন, সিরাজ মনিরা ঠিক উত্তর দিয়েছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপাদমস্তক রাজনীতিবিদ ছিলেন উনি, একজন মাত্র পিওর রাজনীতিবিদ হিসেবে বাংলাদেশের এখন পর্যন্ত বাজেট ঘোষণা করেছেন তাজউদ্দিন আহমেদ। আপনাদের ঠিক উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, এবার আসেন, আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সর্বাধিক সংখ্যকবার বাজেট ঘোষণা করেছেন কে? এতদিন পর্যন্ত আমরা প্রীতম ফালাক না শেখ মুজিবুর রহমান, না ভাইয়া, বঙ্গবন্ধু কখনো বাজেট ঘোষণা করেননি। বাজেট ঘোষণা করে হলো অর্থমন্ত্রী। বঙ্গবন্ধু কি কখনো অর্থমন্ত্রী ছিলেন? নিশ্চয়ই ছিলেন না। বাজেট সবসময় অর্থমন্ত্রী ঘোষণা করেন, কারণ এই অর্থ মন্ত্রণালয় থেকেই তত্ত্বাবধান করে বাজেটটি প্রণীত হয়। এজন্য অর্থমন্ত্রী এটি বাজেট ঘোষণা করেন। এখন পর্যন্ত আমরা দীর্ঘদিন ধরে পড়ছি সর্বাধিক সংখ্যকবার বাজেট ঘোষণা করেন এম সাইফুর রহমান, সিলেটের এম সাইফুর রহমান। কিন্তু 2018 সালে সর্বশেষ বাংলাদেশের বর্তমান যিনি অর্থনীতিবিদ, তার ঠিক আগে যিনি ছিলেন আবুল মাল আব্দুল মুহিত, উনিও সাইফুর রহমানের সমানে চলে আসছেন। এম সাইফুর রহমান 1 ডজন বার, মানে 12 বার বাজেট ঘোষণা করেছেন। আবুল মাল আব্দুল মুহিত 1 ডজন বার, 12 বার।
ঘোষণা করেছেন। এই জন্য এখন সর্বাধিক সংখ্যকবার বাজেট যদি কেউ ঘোষণা করেন, এই এখন একজন ব্যক্তির নাম বলা যাবে না, দুজনের বাড়ি সিলেট, একজন হলো এম সাইফুর রহমান আর একজন হলেন আবুল মাল আব্দুল মুহিত, দুইজনই 12 বার। তবে হ্যাঁ, আবুল মাল আব্দুল মুহিত যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে একটানা সবচেয়ে বেশি সংখ্যকবার বাজেট ঘোষণা করেছেন কে, তাহলে বলতে হবে আবুল মাল আব্দুল মুহিত, কারণ উনি একটানা 12 বার ঘোষণা করেছেন, একটানা 12 বার, 2009 সাল থেকে শুরু করে নিয়ে একদম 2018 সাল পর্যন্ত একটানা 10 বার উনি ঘোষণা করেছেন। আর উনি এরশাদ গভর্নমেন্টের সময় 2 বার ঘোষণা করেছিলেন। সুতরাং এই একটানা 10 বার যদি পরীক্ষা প্রশ্ন আসে, সবচাইতে বেশি সংখ্যকবার কে একটানা ঘোষণা করেন, একটানা ঘোষণা করেছেন আবুল মাল আব্দুল মুহিত 10 বার একটানা, 2009 থেকে একদম 18 পর্যন্ত একটানা উনি ঘোষণা করেছেন। আর উনি এরশাদ গভর্নমেন্টের সময় উনি 2 বার ঘোষণা করেছিলেন, এই 12 বার। সাইফুর রহমান 12 বার, আবুল মাল আব্দুল মুহিত 12 বার। এই একটানা যদি বলে তাহলে আবুল মাল আব্দুল মুহিত, এবং সর্বাধিক সংখ্যকবার বললে সাইফুর রহমান এবং আবুল মাল আব্দুল মুহিত দুইজনের নামই বলতে হবে। আচ্ছা, এখন আমাদের ম্যাথের একজন জনপ্রিয় শিক্ষক মাহমুদুন নবী মাসুম স্যার যুক্ত হয়েছেন। অভিনন্দন মাসুম স্যারকে, মানে খুবই চমৎকার ম্যাথের ক্লাস নেন উনি। আমি একদিন ওনার ম্যাথের ক্লাসে বসেছিলাম, ফার্মগেট শাখায় একদিন আমি বসেছিলাম। উনি ওই দিন লসাগু গসাগুর ক্লাসটি করিয়েছিলেন, মানে খুব ভালো লেগেছিল আমার, আমি বসে বসে ক্লাসটি করেছিলাম। নর্মালি আমিও মানে কারো ক্লাস করতে খুব বোর ফিল করি, এমনিতে খুব ক্লাসে বসা হয় না কারো, কিন্তু বসে সময় কাটেই না, কিন্তু ওই দিন 2 ঘন্টা যে কীভাবে কেটে গিয়েছিল আমি নিজেও বলতে পারি না। ধন্যবাদ মাসুম স্যারকে আমাদের সঙ্গে থাকার জন্য। তাহলে আমরা সর্বাধিক সংখ্যকবার একটানা সেটি আমরা দেখলাম। এবার আসেন আমরা বাজেট কারা কারা কিভাবে ঘোষণা করেছিলেন সেটা দেখলাম। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে রাষ্ট্রপতি হিসাবে বাংলাদেশে একমাত্র কে বাজেট ঘোষণা করেছেন, রাষ্ট্রপতি হিসাবে বাংলাদেশের একমাত্র ব্যক্তি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি 3 বার রাষ্ট্রপতি হিসাবে উনি ঘোষণা করেছিলেন। এবং যদি পরীক্ষা হয় যে রাষ্ট্রপতি হিসাবে কে ঘোষণা করেছেন, তাহলে জিয়াউর রহমান 3 বার। এবং যদি বলা হয় রাষ্ট্রপতির সময়ে কয়বার বাজেট ঘোষিত হয়েছে, তাহলে হবে হলো 7 বার। কেমন? রাষ্ট্রপতির সময়ে বললে 7 বার, এবং রাষ্ট্রপতি হিসাবে বললে এটা হবে 3 বার, যেটি প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইনি এটি ঘোষণা করেছিলেন। আচ্ছা, আর তত্ত্বাবধায়ক সরকারের আমলে মোট 3 বার বাজেট ঘোষিত হয়েছে। কেমন? 3টা অর্থ বছরে তত্ত্বাবধায়ক সরকারের সময় বাজেট ঘোষিত হয়েছে। আশা করি এখন পর্যন্ত যতগুলো তথ্য দিলাম আপনাদের জন্য এটাই পারফেক্ট। যদি পরীক্ষায় প্রশ্ন যে বাজেট কে কয়বার কি করেছে এটা নিয়ে পরীক্ষায়, তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় প্রশ্ন আসবে। পরীক্ষায় প্রশ্ন আসলে ইনশাল্লাহ আপনারা পারবেন। কেমন? আচ্ছা, এবার আসেন আমরা চলে যাব আওয়ামী লীগ সরকারের আমলে। এই 49টি বাজেট ঘোষিত হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে টোটাল কয়টি বাজেট ঘোষিত হয়েছে? কেমন? আওয়ামী লীগ সরকারের আমলে টোটাল কয়টি বাজেট ঘোষিত হয়েছে? আওয়ামী লীগ সরকারের আমলে টোটাল 21টি বাজেট ঘোষিত হয়েছে। কেমন? টোটাল 21টি বাজেট ঘোষিত হয়েছে। তার মধ্যে মজার বিষয় হলো এই 21কে আমরা যদি উল্টিয়ে দেই তাহলে কত হয়? 12 হয়। আওয়ামী লীগ সরকারের আমলে একটানা 12 বার হয়েছে, একটানা 12 বার। একটানা 12 বার বললে কিছুটা মানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আমরা একটানা 11 বার বলতে পারি। 11 বার বললে উত্তরটা কারেক্ট হয়। কেমন? তাহলে আমরা বলতে পারি আওয়ামী লীগের সময় একটানা 11 বার। মজার বিষয় হলো একটানা বলতে 2009 থেকে 18 পর্যন্ত তো আবুল মাল আব্দুল মুহিত একটানা 10 বার ঘোষণা করে রেকর্ড সৃষ্টি করেছেন। আর 2019 সালে মোস্তফা কামাল, যেটাকে লোটাস কামাল যাকে বলা হয়, উনি একবার ঘোষণা করলেন। এই যে একটানা 11 বার হয়ে গেল। কেমন? আর অন্যান্য সময়ে বিভিন্ন সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেই সময় অন্যান্য সময় ঘোষণা করেছে। এই জন্য এখন পর্যন্ত আওয়ামী লীগের সময় একটানা হয়েছে 11 বার এবং টোটাল 21 বার। এইখানে আমাদের একটা প্রশ্ন হতে পারে, আওয়ামী লীগ গভর্নমেন্ট টোটাল কত বছর ক্ষমতায় ছিল? যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে হিসাব অনুযায়ী আওয়ামী লীগ গভর্নমেন্টের বাজেট ঘোষণা হওয়ার কথা হলো 22 বার, 21 বার না, 22 বার। ঠিক আছে, একটানাই তো হয়েছে 11 বার। কারণ আওয়ামী লীগ গভর্নমেন্ট যদি আমরা দেখি যে 72, 73, 74, 75, এখানে 4টা অর্থ বছর আমরা এখানে পাই। কেমন? এখানে 4,
তারপরে মাঝখানে আওয়ামী লীগ 96 সালে 5 বার ঘোষণা করেছে, তাহলে 5 আর 4 9, কেমন? 5 আর 4 9, এবং তারপরে আবার আমরা আর একটা মানে একটানা 11 বার দেখি। দেখেন 9 আর যদি 11 আপনারা যোগ করেন তাহলে কত হলো? মজার বিষয় হলো বঙ্গবন্ধু যখন ক্ষমতায় ছিলেন, সর্বশেষ যে বাজেটটি ঘোষিত হয়েছিল, এই বাজেটটি তখন ছিল বাকশাল সরকার। কেমন? তখন বাকশাল সরকার ক্ষমতায় ছিল। যাক, আমরা এই আলোচনায় গেলে একটু ডিটেলসে চলে যেতে হবে, তখন মানে আরও তথ্য দিতে পারবো না। তো এতটুকু মনে রাখেন, এ পর্যন্ত আওয়ামী লীগ সরকার এখন পর্যন্ত 2019 সালের বাজেট ঘোষণা দিয়ে 21 বার বাজেট ঘোষণা করেছে। কেমন? এর মধ্যে একটানা 11 বার, আর বিভিন্ন সময় বিভিন্নবার মানে অন্যান্য ব্যক্তি ঘোষণা করেছেন। কেমন? তাজউদ্দিন আহমেদ 3 বার ঘোষণা করার পরে বাংলাদেশের চতুর্থ বাজেট যেটি ঘোষিত হয়, এটি ঘোষণা করেছিল এন মল্লিক নামক একজন ব্যক্তি। তো মজার বিষয় হলো ওই সময় বাকশাল গভর্নমেন্ট ক্ষমতায়, মানে তখন বঙ্গবন্ধু বাকশাল প্রতিষ্ঠিত করেছিলেন। তখন তো আওয়ামী লীগকে আমরা অনেকে কেউ ওই হিসাবে ধরে, কেউ ধরে না, এই জন্য বিষয়টা একটু আলাদা আর কি। তাকে আমরা ওইদিকে না যাই। যদি পরীক্ষায় প্রশ্ন আসে আওয়ামী লীগ সরকার এখন পর্যন্ত কয়বার বাজেট ঘোষণা করেছে, আপনারা সরাসরি উত্তর দিয়ে দিবেন 21 বার। এর মধ্যে একটানা 11 বার। কেমন? একটানা 11 বার এখন পর্যন্ত কোনো গভর্নমেন্ট বাজেট ঘোষণা করেনি। একটানা 11 বার কোনো গভর্নমেন্ট বাজেট ঘোষণা করেনি। আওয়ামী লীগ সরকার এই দিক দিয়েও রেকর্ড সৃষ্টি করেছে। কেমন? আচ্ছা, এখন আসেন আমরা একটি মানে বিষয়ের দিকে যাব, সেটা হলো বাজেট নিয়ে আমরা তো মোটামুটি একটা হিস্টোরিক্যাল একটা বিষয় তো আমরা জেনেই গেলাম, এখান থেকে কি কি তথ্য আসতে পারে পরীক্ষায়। এখন আমরা যেটাই যাব সেটা হচ্ছে যে বাজেট সাধারণত কত ধরনের হয়। বেসিক্যালি বাজেট 2 ধরনের। কেমন? বেসিক্যালি বাজেট 2 ধরনের। একটা হচ্ছে রাজস্ব বাজেট, আর একটা হচ্ছে উন্নয়নমূলক বাজেট বা উন্নয়ন বাজেট। কেমন? বাজেট প্রধানত 2 ধরনের, একটা হলো রাজস্ব বাজেট, একটা হলো উন্নয়ন বাজেট। অনেক সময় আমাদের পরীক্ষায় প্রশ্ন হয় যে বাংলাদেশের বাজেট কি ধরনের বাজেট, তখন আমরা বলি বাংলাদেশের বাজেট ঘাটতি বাজেট। বাংলাদেশের বাজেট ঘাটতি বাজেট। এখন এই ঘাটতি বাজেট জিনিসটা কি, এটা কিন্তু আমাদেরকে একটু দেখতে হবে, ঠিক আছে? এখন বাজেটের ক্ষেত্রে আর দুটা কথা রয়েছে, সেটা উদ্বৃত্ত বাজেট এবং ঘাটতি বাজেট। উদ্বৃত্ত বাজেট হচ্ছে আপনার যা ইনকাম হবে তার থেকে যদি কম খরচ করেন দেশের জন্য, তাহলে হাতে টাকা থাকবে। এই ধরনের বাজেটগুলোকে বলা হয় হচ্ছে উদ্বৃত্ত বাজেট। আর আপনার হাতে যে পরিমাণ টাকা থাকবে তার থেকে অতিরিক্ত যদি আপনি খরচ করেন, তাহলে এটা হবে ঘাটতি বাজেট। এই খরচের টাকাগুলো বিভিন্ন জায়গা থেকে অনুদান, বৈদেশিক ঋণ এবং অভ্যন্তরীণ ঋণের মাধ্যমে, এই 3টা পদ্ধতিতে এই ঘাটতিটা সাধারণত মোকাবেলা করা হয়। তো বাজেটের আরও 2টা প্রকার পেলাম, সেটা হলো একটা হলো আপনার উদ্বৃত্ত বাজেট, আর একটা হচ্ছে ঘাটতি বাজেট। উদ্বৃত্ত বাজেট যে আয় থেকে ব্যয় কম হলে সেটাকে বলা হয় উদ্বৃত্ত বাজেট, আর যদি আয় থেকে ব্যয় বেশি হয় সেটাকে বলা হবে ঘাটতি বাজেট। যদি হঠাৎ করে আমাদেরকে প্রশ্ন করা হয় বাংলাদেশের বাজেট কি ধরনের বাজেট, তাহলে আমরা উত্তর দিব যে বাংলাদেশের বাজেট সেটি ঘাটতি বাজেট। কেমন? বাংলাদেশের বাজেট ঘাটতি বাজেট। কিন্তু যদি আমাদেরকে খুব কৌশলে একটি প্রশ্ন করা হয় বাংলাদেশের রাজস্ব বাজেট এটি কি ধরনের বাজেট, তখন আমরা উত্তরটা কি দিব? তখন কি আমরা বলবো বাংলাদেশের রাজস্ব বাজেট ঘাটতি বাজেট? না, আমরা তখন এটা বলতে পারবো না, কারণ বাংলাদেশের রাজস্ব বাজেট এটি ঘাটতি বাজেট না, এটি ঘাটতি বাজেট না। এখন রাজস্ব বাজেটটা কি সেটা আমাদেরকে দেখতে হবে। সেটা হচ্ছে যে সরকারের দৈনন্দিন কর্মকাণ্ড চালানোর জন্য যেই খরচটি করা হয় এবং দৈনন্দিন কর্মকাণ্ড চালানোর জন্য যে আয়ের সোর্সগুলো ধরা হয়, এই অংশটুকে বলা হয় হচ্ছে রাজস্ব বাজেট। সাধারণত রাজস্ব বাজেট কিন্তু সারপ্লাস হয়। কেমন?
কখনো কখনো সুষমও হতে পারে, কখনো কখনো সুষম হতে পারে। আশিক মাহমুদ স্যার, বাজেটে উদ্বৃত্ত থাকলে কি করা হয়? এটি সেই দেশের ফান্ডে জমা থাকে, সেই দেশের ফান্ডে জমা থাকে। কেমন? বাংলাদেশের বিশ্বের খুব অল্প সংখ্যক দেশে, খুব অল্প সংখ্যক দেশে উদ্বৃত্ত বাজেট হয়, খুব অল্প সংখ্যক দেশে উদ্বৃত্ত বাজেট হয়। তার মধ্যে এশিয়ার মধ্যে দক্ষিণ কোরিয়া একটা, যেখানে দক্ষিণ কোরিয়া, তারপরে কাজাকিস্তান, এরকম বেশ কয়েকটা দেশ রয়েছে যেখানে উদ্বৃত্ত বাজেট হয়। শুধু তাই না, আমেরিকার বাজেটও কিন্তু ঘাটতি বাজেট। এমন? আচ্ছা, তো রাজস্ব বাজেট আমরা কোনটাকে বলবো? যে সরকারের দৈনন্দিন মানে এক বছরের কর্মকাণ্ড সচল রাখার জন্য, বা সরকার দৈনন্দিন কর্মকাণ্ড এক বছর সচল রাখার জন্য যে পরিমাণ আয় ব্যয় করা, বাজেট করা হয়, এটাই হলো রাজস্ব বাজেট। মনে রাখবেন, রাজস্ব বাজেট কখনোই ঘাটতি হয় না, হয় সেটা সুষম, মানে আয় ব্যয় সমান হবে অথবা সারপ্লাস হবে। কেমন? এটা কখনোই ঘাটতি বাজেট হয় না। কিন্তু ওভারঅল যদি বাজেটের কথা আমাদেরকে বলা হয়, যদি বাংলাদেশের বাজেট কি ধরনের বাজেট, তখন আমরা বলবো ঘাটতি বাজেট। আশা করি বুঝতে পেরেছেন। যদি বলা হয় বাংলাদেশের রাজস্ব বাজেট কি ধরনের বাজেট, সেটা সুষম বাজেটও হতে পারে, সুষম বাজেট মানে আয় ব্যয় সমান, অথবা সেটি উদ্বৃত্ত বাজেটও হতে পারে। কিন্তু কখনোই বাংলাদেশের রাজস্ব বাজেট ঘাটতি বাজেট হয় না। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু ওভারঅল যদি প্রশ্ন করে যে বাংলাদেশের বাজেট কি ধরনের বাজেট, তাহলে এটা হবে হচ্ছে ঘাটতি বাজেট। আচ্ছা, এছাড়া আমরা বিভিন্ন সময় শুনে থাকি যে সংশোধিত বাজেট, সম্পূরক বাজেট, কেমন, এই ধরনের বিষয়গুলো শুনে থাকি। তো সংশোধিত বাজেট কাকে বলে? সংশোধিত বাজেট হচ্ছে সেই বাজেট যখন টাকার অঙ্ক চেঞ্জ না করে, মানে বাজেটের মূল অংশ চেঞ্জ, মানে টাকার ফিগারটা চেঞ্জ না করে বেশ কিছু জায়গার আয় ব্যয়ের পরিমাণ বাড়ানো কমানো হয়। কোনো খাতে আয় হয়তো বা বরাদ্দ বেশি দেওয়া হলো, কোনো খাতে বরাদ্দটা কম দেওয়া হলো। তো এই যে আয় ব্যয় সমন্বয় করে যে পুনরায় আরেকটি বাজেট ফাইনাল করা হয়, এটাকে বলা হয় হচ্ছে সংশোধিত বাজেট। কেমন? সংশোধিত বাজেট। আর সম্পূরক বাজেট হচ্ছে মূল বরাদ্দের অতিরিক্ত, মূল বরাদ্দের অতিরিক্ত আরেকটি বাজেট, এটি আলাদাভাবে পাশ করিয়ে নেওয়া হয় যদি কখনো কোথাও ঘাটতি দেখা দেয়। মনে করুন, এই যে করোনা উপলক্ষে সরকার কিন্তু প্রায় ৭২,০০০ কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এই টাকাটা কি আমাদের বাজেটে ছিল? ছিল না। তাহলে এটা কোথা থেকে আসলো? এটা হতেছে আপনার সম্পূরক বাজেট থেকে এই জিনিসটি নিয়ে আসা হয়। কেমন? আচ্ছা, তাহলে আমরা সংশোধিত বাজেট পেলাম, সেটা হলো বাজেটের আয় ব্যয় সমন্বয় সাধন করে যে বাজেটটি পেশ করা হয় সেটি হচ্ছে সংশোধিত বাজেট। আর মূল বরাদ্দের অতিরিক্ত আরেকটি বাজেট যেটি করা হয় সেটিকে বলা হয় হচ্ছে সম্পূরক বাজেট, যেটাকে বলে সাপ্লিমেন্টারি বাজেট। কেমন? আচ্ছা, এবার আসেন, বিশ্বের সবচাইতে বড় বাজেট এটি কোন দেশ করে? মনে রাখবেন, বিশ্বের সবচাইতে বড় বাজেট করে, এবার আমরা 2019 সালের তথ্য দিয়ে বলতে পারি যে 2019 সালে সবচেয়ে বড় বাজেট করেছে আমেরিকা, এবং দ্বিতীয় সবচেয়ে বড় বাজেট করেছে হচ্ছে চীন। সবচেয়ে বড় বাজেট করেছে আমেরিকা, এবং দ্বিতীয় যেটি করেছে সেটি হচ্ছে চীন। কিন্তু তৃতীয় পজিশনে হতে পারে, আপনারা চিন্তা করবেন, হতে পারে রাশিয়া হতে পারে। না, রাশিয়া না। রাশিয়া একদম 12তম, তার বাজেট 2019 সালে হয়েছে 12তম বিশ্বের বাজেটগুলোর মধ্যে। কেমন? আচ্ছা, হিস্সা বলতে কি বোঝায় স্যার? হিস্সা বলতে অধিকার বোঝায়। অধিকার, অধিকারের আর একটা শব্দ হলো হিস্সা। কেমন? আচ্ছা, সম্পূরক বাজেট আবার যদি বলতেন একটু স্যার। হ্যাঁ, অবশ্যই। সম্পূরক বাজেট হলো মূল বাজেট ছাড়াও আরেকটি অতিরিক্ত একটি বরাদ্দ সংসদে পাশ করিয়ে নেওয়া হয়, এটাকে বলা হয় হচ্ছে সম্পূরক বাজেট। এই যে বলেছিলাম যে এখন যে একটা সমস্যা আমাদের চলছে বাংলাদেশে, দেখা যাচ্ছে সব ডিপার্টমেন্টের টাকাগুলো দিয়ে দেওয়া হয়েছে যার যার খরচের জন্য। এখন টাকাটা কোথা থেকে আসবে? এই প্রণোদনাগুলো কোথা থেকে আসবে? এই সম্পূরক বাজেটের একটা বড় অংশ প্রধানমন্ত্রীর মানে ইচ্ছা অনুযায়ী সেটা ব্যবহৃত হয়। তখন যদি হঠাৎ করে কোথাও টাকার প্রয়োজন হয়, তখন এখান থেকে টাকাটি দেওয়া হয়। কেমন? আচ্ছা, এবার আসেন যে বিশ্বের সবচেয়ে বড় বাজেট করে কে? আমেরিকা। 2019 সালে সবচেয়ে বড় বাজেট করেছে আমেরিকা, এবং দ্বিতীয় চীন। মজার বিষয়, তৃতীয় কিন্তু মানে চীনও না, মানে ফ্রান্সও না, ইংল্যান্ডও না, রাশিয়াও না। তৃতীয় সবচেয়ে বড় বাজেট করেছে হচ্ছে জার্মানি, আর চতুর্থ সবচেয়ে বড় বাজেট করেছে হচ্ছে জাপান, আর পঞ্চম সবচেয়ে বড় বাজেট করেছিল ফ্রান্স, আর ষষ্ঠ নাম্বারে গিয়ে করেছে ইউকে, আর রাশিয়া হচ্ছে 12তম। মজার বিষয় কি জানেন? সেটা হচ্ছে
যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত 2019 সালে ওয়ার্ল্ডের টোটাল বাজেটের মানে ওদের যে আকারটা সেটা হলো টোটাল মানে বাজেটের মধ্যে 9ম স্থান অধিকার করেছে। আরও মজার বিষয় শুনলে অবাক হবেন যে পাকিস্তানের যে বাজেট এটা পুরো ওয়ার্ল্ডের বাজেটের মধ্যে 54তম। এইবার আর একটা কথা বলি, এটা শুনলে আরও মজা পাবেন, সেটা হলো পাকিস্তানের বাজেট 54তম আর বাংলাদেশের বাজেট সারা ওয়ার্ল্ডের মধ্যে কততম জানেন? 64তম। আমরা কি পাকিস্তান থেকে খুব বেশি দূরে আছি? সেটা পারমাণবিক শক্তিধর দেশ, এত বড় একটা দেশ, তাদের বাজেট ওয়ার্ল্ডে বাজেটের র্যাঙ্কিং এ 54তম আর আমাদেরটা 64তম। তার মানে আমরা পাকিস্তানকে ছাড়াতে ইনশাল্লাহ খুব বেশি দেরি নাই। কেমন? খুব বেশি দেরি নাই। তবে যদি দক্ষিণ এশিয়ার দেশগুলোর বাজেটের কথা বলা হয়, দক্ষিণ এশিয়ার বাজেটের মধ্যে প্রথমে ভারত, তারপর পাকিস্তান, তারপরেই বাংলাদেশ। এই আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন অবশ্যই, কারণ এটি আমাদের জন্য কিন্তু একটা ভালো তথ্য, তাই না? যে এশিয়া, দক্ষিণ এশিয়ার বাজেটের মধ্যে আমাদের র্যাঙ্কিং থার্ড, পুরো ওয়ার্ল্ডের মধ্যে 64তম, তাই না? আচ্ছা, দেন আদার মানুষ থার্ড নাম্বারে কে? থার্ড নাম্বারে যদি আমরা ওয়ার্ল্ডের মধ্যে দেখি বলেছিল জার্মানি, ফোর্থে হচ্ছে জাপান, 5 নাম্বারে হচ্ছে ফ্রান্স, 6 নাম্বারে হচ্ছে ইউকে। মানে আমরা মানে পঞ্চশক্তির P5 ভুক্ত আর একটাই বাকি ছিল রাশিয়া, 1 ডজন নাম্বারে চলেছে, মানে 12তম মতো চলে গেছে সে। মানে ভারতও ওর থেকে বেশি বাজেট করেছে। আচ্ছা, আমেরিকার বাজেটে 4টি অংশ থাকে। একটা হলো রাজস্ব আয়, রাজস্ব আয় ব্যয়, বৈদেশিক বাজেট এবং ঘাটতি বাজেট। এই চার মানে ওর বাজেটের অংশ থাকে 4টা। আমাদের বাজেটের অংশ থাকে 2টা, একটা হলো রাজস্ব বাজেট, উন্নয়ন বাজেট। কিন্তু আমেরিকার বাজেট 4 ধরনের। শুধু আমেরিকা না, আমেরিকার মতো আরও কিছু দেশ এরকম করে, এরকম বাজেটের 4টে অংশ। যেমন ইংল্যান্ডের বাজেট, নরওয়ে এবং সুইডেনের বাজেট, এরাও কিন্তু এই ঠিক এরকম 4টা ভাগে। ইংল্যান্ডের বাজেটের 4টা অংশ, নরওয়ের বাজেট, সুইডেন বাজেট, এই বিশ্বের এই টোটাল 4টা দেশ 4টা ভাগে মানে বাজেট করে। কিন্তু আমাদের বাজেটগুলো সাধারণত 2টা অংশে, রাজস্ব বাজেট, উন্নয়ন বাজেট। আমাদের দেশের অর্থ বছর শুরু হয় 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত। কেমন? 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এটার অর্থ বছর কিন্তু মানে 1 জুলাই থেকে শুরু হয় না, এটা হয় এপ্রিল মাসের 1 তারিখ থেকে মার্চের শেষ তারিখ পর্যন্ত। কারণ ওই যে ফসলি সন আকবর যেটা প্রণয়ন করেছিলেন, এটি এপ্রিল মাস থেকে বৈশাখ মাস শুরু হতো, তো ওই জন্য ওইটাই রয়ে গেছে। শুধু তাই না, এই অর্থ বছরটা ইংল্যান্ডের ক্ষেত্রে একই রকম। কিন্তু মজার বিষয় হলো আমেরিকার যেই অর্থ বছর সেটা কিন্তু খুব মজার। সেটা হচ্ছে আমেরিকার অর্থ বছর অক্টোবরের 1 তারিখ থেকে শুরু হয়ে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত যায়। এরকম বেশ কয়েকটা দেশ রয়েছে যে যারা এই টাইপের করে। আর বিশ্বের একটি মাত্র দেশ যারা যারা হিজরি সাল অনুযায়ী বাজেট নির্ধারণ করে, সেটা হলো ইরান। ইরান হিজরি সাল অনুযায়ী বাজেট নির্ধারণ করে। 21 মার্চ থেকে ওর বাজেট শুরু হয় 20 মার্চ পর্যন্ত। বছরের 21 মার্চ থেকে শুরু হয়ে পরের বছরের 20 মার্চ পর্যন্ত তাদের বাজেটের আর নেপালের বাজেটটা টোটালি মানে একটা আলাদা জিনিস। এটা না ওরা হিজরি সাল, না বাংলা সাল, না ইংরেজি সাল মানে গ্রেগরি সাল, ওরা করে বিক্রম ক্যালেন্ডার। ওদের একটা আলাদা ক্যালেন্ডার আছে, বিক্রম ক্যালেন্ডার। এই বিক্রম ক্যালেন্ডার অনুযায়ী ওরা 16 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত ওরা ওদের অর্থবছর হিসাবটা করে। আর আফগানিস্তানের বাজেট হয় হচ্ছে 21 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত। আর বলতে পারেন যে তাহলে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর কি কোনো দেশের বাজেট হয় না? হ্যাঁ, বাজেট হয়। শুধু হয় বলে তা না, বিশ্বের 154টি দেশে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর অর্থ বছর ধরা হয়। 154টি দেশে, এখন পর্যন্ত 154টি দেশে এই বাজেটের হিসাব করা হয়। মজার বিষয় হলো আমাদের সার্কভুক্ত দেশের মধ্যে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, এই দুটি দেশে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত এই বাজেটটি হিসাব করা হয়। আর আমাদের বলতে পারেন যে ভারতেরটা তো আমরা বলেই দিলাম, তাই না? তাহলে আমরা যদি বলি যে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে, তাহলে 1 জুলাই থেকে জুনের শেষ পর্যন্ত 30 জুন পর্যন্ত, তাহলে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কয়টি দেশ এই হিসাবে করে? মনে রাখবেন, বাংলাদেশ, পাকিস্তান এবং ভুটান। বাংলাদেশ, পাকিস্তান এবং ভুটান, এই 3টি দেশ 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত, ঠিক আছে?
30 জুন পর্যন্ত এটি করে থাকে। সম্পূরক বাজেটে টাকা বরাদ্দ দেওয়ার পর কি পরবর্তী বছরের বাজেট করে নাকি আগে সম্পূরক বাজেট করে রাখে, আর আগে করে রাখলে কিসের ভিত্তিতে ডিপেন্ড করে বাজেট তৈরি করে? আচ্ছা রাসেল আহমেদ রাজ, আমরা একটা দুপুরের দিকে একটি পোস্ট শেয়ার করেছিলাম, কেমন, দুপুরের দিকে একটি পোস্ট শেয়ার করেছিলাম বাজেটগুলো কিভাবে প্রণীত হয় এইগুলোর ডিটেলস সেখানে লিখে দিয়েছি, কেমন, ওটা আপনি পড়লে আপনার টোটাল উত্তরটি পেয়ে যাবেন। মনে রাখবেন বাজেট মানে যারা করে অর্থ মন্ত্রণালয় দুইটা উইং এর সহযোগিতা করে, একটা এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, ঠিক আছে, এনবিআর এবং প্ল্যানিং কমিশন, এই দুটি প্রতিষ্ঠানের সমন্বয়ে অর্থ মন্ত্রণালয় বাজেট প্রণয়ন করে। তো এটা কিভাবে করে, কোন মাসে কি হয়, কিভাবে হয়, এটা ডিটেলস ওখানে দেয়া আছে, এটা লিখে দিয়েছি, আপনি ওখান থেকে পড়ে নেবেন, কেমন। এখন ওই আলোচনায় গেলে মানে আধা ঘন্টা কেটে যাবে, এই জন্য আমি সময়টা বাঁচানোর জন্য এই আলোচনাটি আগে থেকে আপনাদের পেজে আমি এটা পোস্ট করে দিয়েছিলাম। আচ্ছা, তাহলে আমরা কিন্তু সার্কভুক্ত দেশগুলোর মধ্যে প্রায় ম্যাক্সিমাম দেশগুলো যারা কিভাবে তাদের অর্থ বছর হয় তা আমরা জাস্ট খালি মনে রাখতে পারি কয়েকটা, কেমন। আমরা বাংলাদেশের অর্থ বছরটা আমরা জানি, ভারতেরটা আমরা মনে রাখি, আর যদি মনে রাখতে চাই আমেরিকারটা পরীক্ষায় হয়তো বা আসতে পারে, সেটা হলো আমেরিকার বাজেটটি হয় হচ্ছে অক্টোবর মাস থেকে, কেমন, আমেরিকার বাজেট হয় অক্টোবর মাস থেকে 1 অক্টোবর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু মজার বিষয় হলো আমেরিকা ছাড়াও বিশ্বের আর একটা দেশ অক্টোবরের 1 তারিখ থেকে বাজেট করে, সেটাও এশিয়ার একটি দেশ, নাম তার থাইল্যান্ড, কেমন, থাইল্যান্ড এও আমেরিকার সাথে মিল করে ঠিক ওইভাবে অর্থ বছর তার। তাহলে আমরা কিন্তু সার্কভুক্ত যে 8টি দেশ রয়েছে এই 8টি দেশের কোন কোন দেশ আমরা ফার্স্টে আমরা পেলাম যে বাংলাদেশ, পাকিস্তান এবং ভুটান, এরা 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত অর্থ বছর হিসাব করে, কেমন। ভারত করে এপ্রিলের 1 তারিখ থেকে মার্চের 30 তারিখ পর্যন্ত, মার্চের মানে শেষ তারিখ 31শে মার্চ আর কি, যেটা 30 এটা 31 হবে আর কি। তো তাহলে আমরা 4টি দেশ পেয়ে গেলাম সার্কভুক্ত দেশের মধ্যে। এরপরে আসেন শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, এই দুটি দেশ করে হচ্ছে একদম কি বলবো 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, কেমন, 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত এরা করে। একজন বলছেন চীন কবে করে, খুব চমৎকার একটা প্রশ্ন, চীন কবে করে। মজার বিষয় 154টি দেশ আছে না, আমি বলেছি চীন ওই দেশের মধ্যে একটা যারা 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত করে, কেমন। আচ্ছা, এবার আসেন আফগানিস্তান, সার্কভুক্ত দেশ, এটি করে হচ্ছে 21 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত। আর নেপাল, এরা বিক্রম ক্যালেন্ডার ফলো করে, কেমন, এরা বিক্রম ক্যালেন্ডার ফলো করে, এটা করে হচ্ছে 16 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত অর্থ বছর হিসাব করে। আর বিশ্বের একমাত্র দেশ ইরান, যে হিজরি সাল অনুযায়ী তাদের অর্থ বছর হিসাব করে। আশা করি আমাদের এই সংক্রান্ত বিষয়গুলো আর আসবে না ইনশাল্লাহ, মোটামুটি আমরা এইটা সম্পর্কে ডিটেলস জেনে গিয়েছি। এখন আমরা একটা বিষয়, বাজেট তো আমরা দেখলাম, বাজেট কত ধরনের হয় সেটা আমরা দেখলাম, কিভাবে বাজেটের কত মানে কেমন অংশ অর্থ বছর, ওই অর্থ বছর অনুযায়ী বাজেট ঘোষিত হয়, কোন দেশের কেমন অর্থ বছর, মোটামুটি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখেছি। তো আশা করি এখান থেকে বড় একটা অংশ আমাদের পড়া হয়ে গেল বাজেট সম্পর্কে। এবার আসেন আমাদের বাজেটের ইতিহাস, প্রথম বাজেট কবে হয়েছিল, এই সংক্রান্ত অনেকগুলো তথ্য আমরা কিন্তু পড়ে ফেলেছি, কেমন। এবার আসেন বাংলাদেশের বাজেট। বাংলাদেশের সংবিধানে বাজেট বলে কোনো কথা নেই। বাংলাদেশের সংবিধানের 87 নং অনুচ্ছেদে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা বার্ষিক আর্থিক বিবৃতি বলে একটা কথা রয়েছে, এটাকেই সাধারণত আমরা বাজেট বলি, কেমন। তো এই বাজেটটি জুন মাসে পেশ করা হয় এবং এটি পাশ করা হয় 30 জুন এবং 1 জুলাই এটি কার্যকর হয়। এখন এটি সম্পর্কিত আমরা ডিটেলস আরও মানে পড়েছি। এখন আমাদের প্রশ্ন হলো যে এই যে 49তম বাজেট, কেমন, 49তম বাজেট এটির বিশেষত্বটা কি,
এটির বিশেষত্ব কি? আচ্ছা, আজান হচ্ছে, আবার এখানে আজানটা শেষ হতে হতে 2-3 মিনিট সময় লাগবে। এর মধ্যে আমাদের যত আলোচনা আছে, এই আলোচনার যদি কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেনগুলো একটু করব, কেমন? প্রাসঙ্গিক কোশ্চেনগুলো করব। ইব্রাহিম খলিল, মূল্যস্ফীতি একটু বলেন ভাইয়া, বাজেটটা শেষ করি তারপর মূল্যস্ফীতি বলি, কেমন? সবগুলোই আসবো, বাজেটটা শেষ করে নিই। আপনার প্রশ্ন করুন, প্রাসঙ্গিক প্রশ্নগুলো। ওয়েদারটা খারাপ তো, এই কারণে অনেকে অ্যাড হইতে পারে না। সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এমডি সুমন আহমেদ প্রশ্ন করেছেন, জাপান বাজেট মানে বাজেটের তারিখ জাপানেরটা দিয়ে কি করবেন বলেন? জাপানের বাজেটের তারিখ দরকার না জাপানের অর্থ বছরটা আপনার দরকার? এমডি সুমন আহমেদ। তৌহিদ সাগর লিখেছেন, বাংলাদেশের বাজেট কিসের বেসিসে করা হয়? বাংলাদেশের বাজেটটা এটি করা হয় বেশ কিন্তু কয়েকটা বিষয়কে কেন্দ্র করে। কারণ হচ্ছে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের একটি বিভাগ রয়েছে, তো এনারা ম্যাক্রো ইকোনমিক্স, যেটাকে সামষ্টিক অর্থনীতি বলে, এই বিষয়ে বিশেষজ্ঞ। ওনারা ইকোনোমেট্রিক্সের কিছু মডেল ব্যবহার করে, আয় ব্যয়ের কিছু মানে মডেল ব্যবহার করে ওনারা একটি সম্ভাব্য একটি ধারণা প্রস্তুত করেন, এবং সেই ধারণা অনুযায়ী ওনারা এনবিআরকে আয়ের একটি লক্ষ্যমাত্রা দেন। তো সেই অনুযায়ী পরবর্তীতে সেই ব্যয়গুলো ওনারা আবার সেটা ফিক্সড করেন। এইভাবে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে সেটা হয়, কেমন? আচ্ছা, রাসেল আহমেদ রাজ, সংযুক্ত তহবিল কি, এটা কিভাবে গঠন করা হয়? ভাইয়া, সংবিধানের ক্লাস হবে, সেখানে সংযুক্ত তহবিল পড়া হবে ইনশাল্লাহ। তারপরেও আমি বলি, সংযুক্ত তহবিল সরকার এমন একটা তহবিল, সরকারের যত আয়, বিভিন্ন ধরনের আয়, অনুদান সবগুলো এখানে থাকে, কেমন? দ্য ইকোনমিস্ট পত্রিকার প্রতিষ্ঠাতার নাম কি ছিল স্যার? জেমস উইলসন। দ্য ইকোনমিস্ট পত্রিকার যিনি প্রতিষ্ঠাতা, উনি বাংলাদেশের এই উপমহাদেশের ফার্স্ট বাজেট
প্রণয়ন করেছিলেন। কেমন? আচ্ছা, আমি একটা বিষয় আপনাদেরকে বলি যে আপনারা আহ, প্রাসঙ্গিক প্রশ্ন করবেন। একজন প্রশ্ন, ভাইয়া বিক্রম ক্যালেন্ডার কি? নেপালের একটা রাজকীয় ক্যালেন্ডার এটি। কেমন? ওই ক্যালেন্ডারটা বিক্রম ক্যালেন্ডার বলে। একজন আচ্ছা, জাপানের বাজেটের তারিখটা, যে কোনো কোয়েশ্চেন করার ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, সেখানে ফ্যাক্ট এবং ফিগার দুটা বিষয়ের উপস্থিতি থাকতে হবে। তো জাপানের বাজেটের তারিখটা, বাজেটের তারিখ আমি এখন, আপনি কিভাবে বলবেন বাংলাদেশের বাজেটের তারিখ কত বলেন তো? বাংলাদেশের বাজেট পেশ করার কি নির্দিষ্ট কোনো তারিখ আছে? আপনি হয়তো এটা বলতে চেয়েছিলেন যে জাপানের অর্থ বছরটা কবে। মনে রাখবেন, জাপানের অর্থ বছরটা এপ্রিল থেকে মার্চ পর্যন্ত হয়ে থাকে। আপনি কোশ্চেন করেছেন দেখে আমি বললাম, কিন্তু আসলে এগুলো জানা কিন্তু অতটা জরুরি না, কারণ এগুলো পরীক্ষা হয়তো আসার পসিবিলিটি খুব কম থাকে। কারণ হাতে গোনা পার্শ্ববর্তী দেশ এবং বিশ্বের মেজর কিছু দেশের জিনিসগুলা, বিশেষ করে আমেরিকারটা গুরুত্বপূর্ণ। তাছাড়া অর্থ বছর এটা ওইভাবে পরীক্ষা আসার কথা না, জাপান বা অন্য কিছু। আপনারা প্রাসঙ্গিক কোশ্চেন করবেন, কেমন? আচ্ছা, ডক্টর উজ্জ্বল স্যার, আমরা কি 50তম বাজেট পড়বো না? বিসিএস তো মেবি বাজেট পড়তে পারে। হ্যাঁ, এটা একটা বিষয়। তবে যদি খুব ইমিডিয়েট, যদি যদি জুন মাস, যদি জুলাই মাসের দিকে পরীক্ষা হয়ে যায়, তাহলে হয়তো বা জুনের বাজেটটা না আসার পসিবিলিটি বেশি। আমরা 2019টা সম্পর্কে একটু ধারণা রাখি, পরে যদি নতুন আসবে তখন আমরা তথ্য আপডেট করে নিব যে তখন বাজেটে কোন খাতে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে, জিডিপির প্রবৃদ্ধি কত ধরা হয়েছে, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি কেমন ধরা হয়েছে, সেই বিষয়গুলো আমরা দেখব। কেমন? আচ্ছা, আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। আচ্ছা, ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রপোজালটা কি স্যার? উন্নয়ন বাজেটের এটা প্রপোজালটা কি ভাইয়া? ডেভেলপমেন্ট প্রজেক্টের এই অংশটা করে সাধারণত প্ল্যানিং কমিশন। কেমন? প্ল্যানিং কমিশন, প্ল্যানিং মিনিস্ট্রির আন্ডারে প্ল্যানিং কমিশন এটি করে থাকে উন্নয়নমূলক বাজেটের এটা। আচ্ছা, তো আসেন আমরা এবার বাজেট বিষয়ে তো আমরা দেখলাম। বাংলাদেশের 49তম বাজেটের যে তথ্যগুলো আছে, আমার মনে হয় তথ্যগুলো আপনারা জুলাইয়ের যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, আপনাদের অনেকের বাসায় সেটা আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আমার মনে হয় এটা নিয়ে আলোচনা করে খুব বেশি সময় নষ্ট করার দরকার নেই। বাজেট রিলেটেড মৌলিক যে আলোচনা সেটা কিন্তু আমরা করে ফেলেছি। জাস্ট সেখানকার কিছু ডিজিট আপনারা একটু মাথায় রাখবেন। তো আসেন আমরা এখন, অনেকে কোশ্চেন করেছেন যে মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন, এগুলো নিয়ে একটু কথা বলার জন্য। তো মুদ্রাস্ফীতি, এটি মনে রাখবেন, মানুষের যখন ক্রয় ক্ষমতা কমে যায় তখন মুদ্রাস্ফীতি হয়। আর যখন ক্রয় ক্ষমতা বেড়ে যায়, ক্রয় ক্ষমতা বেড়ে যাওয়া বলতে বোঝায় হচ্ছে যখন অল্প টাকায় অনেক জিনিস পাবেন, তখন হবে হচ্ছে আপনার মুদ্রা সংকোচন। ক্রয় ক্ষমতা আপনার বেড়ে গেছে, মানে অনেক আগে 10 টাকায় কিনতে পারতেন 1 কেজি চাল, দেখা যাচ্ছে যে কোনো কারণে 10 টাকা আপনি 5 কেজি চাল কিনতে পারছেন, তাহলে আপনার ক্রয় ক্ষমতা বেড়ে গেছে, মুদ্রা সংকোচন হয়েছে। আর যদি আপনি 10 টাকায় আগে 1 কেজি চাল কিনতে পারতেন, এখন 10 টাকায় আধা কেজি চাল কিনতে পারেন, তার মানে দেখেন ওই 1 কেজি চাল কেনার জন্য আপনাকে 20 টাকা দিতে হবে। তার মানে 10 টাকার জিনিস 20 টাকা হয়ে গেছে, মানে টাকার পরিমাণ বেড়ে গেছে। এটাই হলো মুদ্রাস্ফীতি। কেমন? আচ্ছা, আমাদের বাজেটের একটা বড় আলোচনা আমরা যদিও দিয়ে ফেলছি। আজকে আবহাওয়াটা অনেক খারাপ, অনেকের গ্রামে অনেকের ইলেকট্রিসিটি নাই। কেমন? গ্রামের ইলেকট্রিসিটিটা নাই। তো এর কারণে আজকে আমাদের অনেকে জানিয়েছেন সেটা, যে তারা নেট কানেক্ট করতে পারছেন না। খুব ওয়েদার খারাপ, অনেক জায়গায় এখনো ঝড় বৃষ্টি হচ্ছে, এই জন্য অনেকে মানে করতে পারেন নাই। আচ্ছা, ইনায়াদুন্না নিপা স্যার, 49তম বাজেটের বিশেষত্বটা বলা হয়নি। আচ্ছা, আমি কিন্তু 49তম বাজেটটা আপনাদেরকে পড়াই নাই। এই কারণে পড়াই নাই কারণ এটা আপনারা নিজেরাই পড়ে নিতে পারবেন। এটার আসলে বিশেষত্ব আপনারা নিজেরাই পড়লে পারবেন। আমি বলে দিই, আপনাদের 2019 সালের জুলাইয়ের যে কারেন্ট অ্যাফেয়ার্স সুন্দর করে সেখানে দেয়া আছে, সেটা আপনারা এটা দেখে নিতে পারবেন। কেমন? আচ্ছা, তৌহিদ সাগর, লিকুইডিটি কি? লিকুইডিটি এটাকে বলে
তারল্য। সাধারণত নগদ টাকাকে লিকুইডিটি বলা হয়। কেমন? লিকুইডিটি আসলে সেই জিনিস, যেই জিনিসটা খুব দ্রুত আপনি নগদ টাকায় কনভার্ট করে ফেলতে পারবেন, খুব দ্রুত নগদ টাকায় কনভার্ট করে ফেলতে পারবেন। নগদ টাকা এবং এমন ব্যবসায়িক পণ্য যেটা দ্রুত বিক্রি করে নগদ টাকায়, সোজা কথা দ্রুত নগদ টাকায় কনভার্ট করে ফেলা যায়, সেই জিনিসগুলোকে লিকুইডিটি বলা হয়। কেমন? আচ্ছা, এবার আসেন আমরা মোটামুটি অনেক দূর আলোচনা করলাম, তো বাজেটের বিষয়টা আলোচনা করেছি। আমার মনে হয় যে রাসেল আহমেদ বলছেন টাকা আছে বাজারে পণ্য নাই, টাকা আছে পণ্য নাই, স্ফীতি, পণ্য আছে টাকা নাই, সংকোচন। তাহলে ভাই আপনি তো পারতেন, আমার কোশ্চেন করছেন কেন? আমি কি পারি কি না এটা জানার জন্য নাকি? দেখলেন যে স্যার পারে কি না এরকম কিছু নাকি? তো সহজে মনে রাখার পদ্ধতিটা জানতেন, আমাদের সাথে শেয়ার করলেন, আমিও শিখলাম। কেমন? আচ্ছা, এবার আসেন মুদ্রা। কেমন? মুদ্রায় আমরা যাব। মুদ্রা থেকে পরীক্ষায় বিভিন্ন সময় প্রশ্ন আসে। কিছুদিন আগেও মাদকদ্রব্যের একটি পরীক্ষায়, মাদকদ্রব্যের সাব ইন্সপেক্টর পরীক্ষায় মুদ্রা থেকে একটি কোশ্চেন এসেছিল। বাংলাদেশের মুদ্রা প্রথম কবে চালু হয়? মনে রাখবেন, বাংলাদেশের মুদ্রা 1 টাকা এবং 100 টাকা এটি ফার্স্ট চালু হয়েছিল 1972 সালের 4 মার্চ। কেমন? 1972 সালের 4 মার্চ এটি চালু হয়েছিল, এবং তারপরে বিভিন্ন সময় বিভিন্ন টাকা চালু হয়েছে। মুদ্রা থেকে আমাদের বেসিক্যালি যেটা পরীক্ষা প্রশ্ন, দুইটা বেসিক ধারণা আপনারা মাথায় রাখবেন, সেটা হলো ব্যাংক নোট এবং সরকারি নোট। ব্যাংক নোট এবং সরকারি নোট, যেই সমস্ত নোটগুলোতে অর্থ সচিবের স্বাক্ষর থাকে, যে সমস্ত অর্থ সচিবের স্বাক্ষর থাকে, তাদেরকে বলা হয় হচ্ছে, আমি একটু প্রশ্নটা দেখে নেই। আচ্ছা, রাসেল আহমেদ রাজ, আমি তো প্রশ্ন করিনি। হ্যাঁ ভাইয়া, আমি আবার একটু ব্যাক করে দেখলাম যে প্রশ্নটা আসলে আপনি করেননি, ইব্রাহিম খলিল নামে একজন করেছিল। আসলে আমারই একটু দেখতে মনে ভুল হয়ে গেছে। কেমন? আমার দেখতে ভুল হয়ে গেছে। আমি মনে করছি আপনি হয়তো বা প্রশ্নটি করেছেন আর কি, যাকে এই জন্য আপনাকে বললাম। এটা কিন্তু মজা করে বলেছি, কিন্তু মনে কষ্ট নিয়েন না। কেমন? আচ্ছা, কারণ এরকম অনেকে আমি দেখি মাঝে মাঝে প্রশ্ন করে, আমাকে প্রশ্ন করে আবার ওরাই উত্তর দেয়। আচ্ছা আসেন, তো ব্যাংক নোট এবং সরকারি নোট। ব্যাংক নোট এবং সরকারি নোট। ব্যাংক নোট হচ্ছে যে সমস্ত নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে, এই সমস্ত নোটগুলোকে বলা হলো সরকারি নোট। বাংলাদেশে 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা, এই 3টি টাকা, এই টাকায় অর্থ সচিবের স্বাক্ষর থাকে। এই 3টি নোটকে বলা হয় হচ্ছে সরকারি নোট। এছাড়া যে নোটগুলো রয়েছে এগুলোকে বলা হয় হচ্ছে ব্যাংক নোট, যেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের স্বাক্ষর থাকেন। এতদিন পর্যন্ত কিন্তু দেখেন, হিসাব করেন, 5 টাকার উপর আছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা। এতদিন কিন্তু 6টা ছিল। কিন্তু এইবার কিন্তু আপনাদের এবার পরীক্ষা একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে বর্তমানে ব্যাংক নোট কয়টি? কিন্তু আমাদের কিন্তু এখন আর 6টা বলা যাবে না। আমরা জানি মুজিব বর্ষ উপলক্ষে কিন্তু 200 টাকার নোট চালু হয়েছে। কেমন? মুজিব বর্ষ উপলক্ষে 200 টাকার নোট চালু হয়েছে, এই জন্য এখন কিন্তু ব্যাংক নোট হবে 7টি। কেমন? তথ্যটা আপডেট করে নেবেন। ব্যাংক নোট হবে 7টি। বিভিন্ন, এটা তো ধরেন যে এবার তো অনেক বই এডিশনগুলো আসেনি, সব প্রেস বন্ধ, আমরা তো অনেক হাতে পাইনি, তো যার কারণে এখন আমি কারেকশন করে দিলাম। আপনারা তো জানেন 200 টাকার নোট বের হয়েছে, তার কারণে এখন ব্যাংক নোট হবে 7টি এবং সরকারি নোট হবে 3টি। ব্যাংক নোট এবং সরকারি নোটের পার্থক্য হচ্ছে, ব্যাংক যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেই টাকায় স্বাক্ষর করে থাকে যেই নোটগুলোতে, সেগুলোতে বলা হয় হচ্ছে ব্যাংক নোট,
আর যে সমস্ত নোটগুলোতে অর্থ সচিবের স্বাক্ষর থাকে তাদেরকে বলা হয় হচ্ছে সরকারি নোট। কেমন? আচ্ছা, এখন একটা কথা হলো যে আমরা জানি যে বাংলাদেশের সিকিউরিটি অ্যান্ড প্রিন্টিং প্রেস রয়েছে না, গাজীপুরে 1988 সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং 1988 সালে এটি প্রতিষ্ঠিত হওয়ার পর এখন পর্যন্ত এখান থেকে বেশ কিছু নোট ছাপানো হয়। সব নোট এখান থেকে ছাপানো হয় না, অনেক ক্ষেত্রে দেখা যায় টাকা ছাপানোর কাগজগুলো এগুলো নিয়ে আসা হয়, অনেক সময় বিদেশ থেকে ছাপিয়ে নিয়ে আসা হয় এদেশে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে অনেকেই পরীক্ষায় প্রশ্ন করে যে দেনাদার কেন দুইজনে সাইন করে? না ভাইয়া, দুইজনে টাকায় সাইন করে না। ব্যাংক নোটগুলোতে গভর্নর সিগনেচার করে, সরকারি নোটে অর্থ সচিব স্বাক্ষর করে। আচ্ছা, টাকশাল গাজীপুর আমরা শুনি। আচ্ছা, আপনাদের মাঝে মাঝে কখনো এটা মনে প্রশ্ন হয় না? প্রশ্নটা হওয়া স্বাভাবিক যে আচ্ছা, টাকশাল যেহেতু আমাদের আছে, সমানে টাকা ছাপানো যায় না? সমানে টাকা ছাপাবো আর মানুষের হাতে দিব, তাহলে তো আমরা অনেক ধনী হয়ে যেতাম। ইচ্ছা করেন যে 1000 টাকা, 500 টাকা, 100 টাকা খালি ছাপাতেই থাকবো, ছাপাতেই থাকবো। কেমন? কি মাথায় কি কখনো কোশ্চেন হয়নি এটা যে কেন মানে এরকম আমার ইচ্ছা করে সরকার ছাপাতে পারে না? ইচ্ছা মতো ছাপাবে, ইচ্ছা মতো ছাপাবে, বান্ডেল বান্ডেল ছাপিয়ে ফেলবে। অনেকের মনে কিন্তু এই প্রশ্নটি বিভিন্ন সময় হয়েছে, হয়তোবা কখনো কখনো উত্তর পেয়ে গেছেন, কেউ 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 উত্তর পাননি, পায় নাই, আজও মনের মধ্যে এই বিষয়টা কাজ করে। তাহলে আজকে আমি একটা উত্তর দিয়ে দিই। আমি আজকে আরেকটা মজার উত্তর দিব। সেটা হলো, আমরা অনেক সময় লেখা দেখি না যে অনেক সময় লেখা দেখি যে লেখা থাকে, আমরা ব্যাংকে টাকা উঠাতে গেলে লিখি যে 1 লক্ষ টাকা মাত্র। কেমন? 1 লক্ষ টাকা মাত্র। আবার লেখা থাকে যে এই ইব্রাহিম খলিল লিখেছেন ক্রয় ক্ষমতা নামে কি যেন একটা নিয়ম আছে, এই যে ইনি মুদ্রাস্ফীতির প্রশ্ন করেছিলেন, তাই না? আচ্ছা, তো হ্যাঁ, ক্রয় ক্ষমতা আমি একটু আসবো, এই জিনিসটা খুব মজার একটা জিনিস। তো মজার বিষয় দেখবেন আমরা মাত্র কথাটা লিখি না টাকার আমার ফিগারের পাশে। কেন মাত্রটা কেন লিখি? মাত্রটা কেন লিখবো? আমরা কিন্তু লিখে যাচ্ছি সমানে, কিন্তু আমরা কিন্তু জানি না যে মাত্রটা আসলে কেন লিখি। কখনো মনে প্রশ্ন হয়নি আপনাদের যে আমরা কেন মাত্র কথাটা লিখি? আচ্ছা, এইবার এই কয়েকটা কোশ্চেনের আমি আনসার দিই। সম্ভবত না, একদম মানে ঠিক আনসারটা আপনাদের জানতে হবে। সেটা হচ্ছে, ফার্স্টে আমরা দেখব কেন ব্যাংক নোট এবং সরকারি নোটকে আলাদা করা হলো। কেমন? কেন ব্যাংক নোট এবং সরকারি নোটকে আলাদা করা হলো? মনে রাখবেন, মুদ্রাস্ফীতি মানে টাকার মানে মূল্যমান যদি কমে যায়, মুদ্রাস্ফীতি হলে তখন ওই মুদ্রাস্ফীতিকে সমান পর্যায়ে রাখার জন্য টাকশাল থেকে এই সরকারি নোটগুলো ছাপানো হয়। কেমন? টাকশাল থেকে সরকারি নোটগুলো ছাপানো হয়, এটা মুদ্রাস্ফীতিকে কন্ট্রোল করার জন্য। কিন্তু আমাদের যদি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ে, গোল্ড বাড়ে, তখন কিন্তু আইএমএফ এর কাছ থেকে আমাদের অনুমতি নিতে হয় যে দেখেন আমাদের আগে রিজার্ভ ছিল এত, এখন হয়েছে এত। তখন আইএমএফ কর্তৃপক্ষ এটি দেখে, কারণ আমরা জানি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বিশ্বব্যাপী মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ করাই এর কাজ। কোনো দেশ চাইলেই মনে করেন যে সমানে টাকা ছাপাতে পারে না, ওরা দেখে ওই দেশের রিজার্ভ কত। রিজার্ভ দেখার পরে আইএমএফকে তখন যারা গ্রিন সিগন্যাল দেয়, তখন গ্রিন সিগন্যাল পাওয়ার পর তখন আইএমএফ ওই পরিমাণ টাকা ছাপানোর অনুমতি দেয় যতটুকু আমাদের রিজার্ভ নতুন হয়েছে। কেমন? এটি বৈদেশিক মানে ফরেন মনে করুন যে টাকার রিজার্ভ মানে ডলারের রিজার্ভ হতে পারে, এমনকি গোল্ড, এটার ভিত্তিতে এই জিনিসগুলো টাকা ছাপানোর অনুমতি আইএমএফ দিয়ে থাকে। কেমন? এটি
সাধারণত ব্যাংক নোটটা নির্ভর করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের উপরে। তবে একটা কথা রয়েছে, কথা হচ্ছে যদি মুদ্রাস্ফীতি এত পরিমাণ হয় যেটা আপনি কন্ট্রোল করতে পারছেন না, তখন এক্ষেত্রে একটা কথা আছে, কখনো কখনো আইএমএফ কোনো দেশকে ঋণ দেয়। এই ঋণটা দেয় কেমন? আইএমএফ বলল ঠিক আছে, আমি তোমাদেরকে $1 বিলিয়ন সমপরিমাণ গোল্ড ঋণ দিলাম। তখন ওই $1 বিলিয়ন ওই গোল্ডের যে ভ্যালু বলা হবে, এটা ঋণ দিলাম, তোমরা এই পরিমাণ টাকা ছাপাতে পারো। আইএমএফ কখনো কখনো এইভাবে বিভিন্ন দেশগুলোকে ঋণ দেয়, ঋণ দিয়ে সেখানে টাকা ছাপানোর অনুমতি দিয়ে সেখানে ব্যাংক নোট ছাপানোর অনুমতি দেয়, যাতে করে সেখানে মুদ্রাস্ফীতিটা কন্ট্রোল করা যায়। এইভাবেই আইএমএফ মানে টাকা ছাপানোর ক্ষেত্রে আইএমএফের অনুমোদনের প্রয়োজন হয়। কেমন? আপনি রিজার্ভ বাড়িয়েছেন, আপনি চাইলে ছাপাতে পারবেন না, আপনাকে অনুমোদন নিতে হবে আইএমএফ থেকে। কেমন? তারপর আপনি ছাপাতে পারবেন। স্যার 5 টাকায় তো গভর্নরের স্বাক্ষর আছে, তাহলে কি এটি সরকারি নোট? ভাইয়া 5 টাকা যে কারণ বাজারে প্রচলিত আগের যে 5 টাকাগুলো ছিল সেগুলোতে এখনো গভর্নরের স্বাক্ষর আছে, কিন্তু নতুন এখন যেগুলো বের হচ্ছে সেগুলোতে কিন্তু অর্থ সচিবের স্বাক্ষর রয়েছে। এখন আমার মানি ব্যাগ থাকলে মানে বের করে 5 টাকার নোট আছে কিনা একটু দেখতে হবে। থাকতেও পারে, নাও পারে, মানি ব্যাগ তো কাছে নাই, থাকলে তো দেখতে পারতাম যে আমার কাছে যেটা আছে সেটার অবস্থা কি। আমার মনে হয় আপনাদের অনেকের কাছে 5 টাকার নোট আছে যেখানে আপনার অর্থ সচিবের স্বাক্ষর আছে, নতুন যেগুলো বের হয়েছে। কেমন? আগে তো বাজারেতে এখন প্রচুর 5 টাকার নোট যেগুলো পুরাতন আছে সেগুলো তো আপনার গভর্নরের স্বাক্ষর আছে। এবার আসেন কেন মাত্র কথাটা লিখে, আমরা কেন লিখি 100 কোটি টাকা মাত্র? আপনি ব্যাংক থেকে টাকা তুলতে যাবেন চেকে, আপনি 100 কোটি টাকা তুলছেন, লিখলেন যে 100 কোটি টাকা মাত্র। কেন মাত্র কথাটা আমরা লিখছি? মজার বিষয়, মাত্র কথাটা আমরা এই কারণে লিখি, সেটা হলো ওই পরিমাণ টাকা পর্যন্ত আপনাকে মাত্র লিখতে হবে যতক্ষণ পর্যন্ত ওই টাকার ফিগারটা একটি দেশের সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভের পরিমাণ ছাড়িয়ে না যায়। এখন দেখো তো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ধরেন কথার কথা রয়েছে $34 মিলিয়ন, কথার কথা মনে করেন। এখন আপনি যদি টাকা তুলতে যান এবং এই টাকার ফিগারটা যদি ওই পরিমাণ টাকার বেশি হয়ে যায়, তাহলে আপনি মাত্র লিখেন না, দরকার নেই, কিন্তু ওটার কম হলে মাত্র লিখতে হবে। বেসিক্যালি এই কারণেই বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমি জিজ্ঞেস করেছিলাম, উনি এই বিষয়টি আমাকে বলেছিলেন। বেসিক্যালি এই কারণে আমরা টাকার ফিগারের পাশে মাত্র কথাটা লিখি। কেমন? টাকার ফিগারের পাশে মাত্র কথাটা লিখি। তো আশা করি আজকে আমরা মোটামুটি সরকারি যেই নিয়মকানুন মানে অর্থনৈতিক যে ব্যবস্থা যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে, মুদ্রা সম্পর্কে আমরা ধারণা পেলাম। তারপরে মুদ্রা নীতি বলে একটা কথা আছে, মুদ্রা নীতি একটা সময় মনে রাখবেন, যে কোনো দেশের মুদ্রা নীতি ঘোষণা করে সেই দেশের সেন্ট্রাল ব্যাংক। আমাদের দেশেরও মুদ্রা নীতি ঘোষণা করে সেন্ট্রাল ব্যাংক। 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় এবং প্রতি বছর আগে 2 বার করে মুদ্রানীতি, একসময় 3 বারও ছিল, কেমন, আবার 4 বারও ছিল। তো 4 বারও ছিল। এখন যদি আপনাদেরকে পরীক্ষায় প্রশ্ন করা হয় যে সরকার বছরে কতবার বা মানে সেন্ট্রাল ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক বছরে কতবার মুদ্রানীতি ঘোষণা করে, এখন বলবেন একবার। এখন থেকে প্রতি বছর একবার শুধু ঘোষিত হবে মুদ্রানীতি। আগে কিছুদিন আগে 2 বার ছিল, একবার। কথা মনে থাকবে যে বর্তমানে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ব্যাংক যেটাই বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক ঘোষণা করে। আচ্ছা, তো এই কারণে এখন হবে একবার, মাত্র একবার। কেমন? মুদ্রানীতি ঘোষণা করে একবার। আচ্ছা, মুদ্রানীতি ঘোষণা করার মাধ্যম দিয়ে একটি দেশের মধ্যে মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়। মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বেশ কয়েকটা পদ্ধতি অবলম্বন করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেট বলে, ওপেন মার্কেট অপারেশন বলে এবং ভেরিয়েবল রিজার্ভ রেশিও বলে। ঠিক আছে? এই 3টা মানে পদ্ধতি অ্যাপ্লাই করে সাধারণত মুদ্রা ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে। ব্যাংক রেট হচ্ছে সেই রেট যেই রেটে বাংলাদেশ ব্যাংক বেসরকারি ব্যাংকগুলোকে ঋণ দেয়। বর্তমানে ব্যাংক রেট 5%। আর ওপেন মার্কেট অপারেশন একটা আছে, ঠিক আছে? তো এটি হচ্ছে যে এই পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংক
বাজার থেকে বিভিন্ন বন্ড ডিবেঞ্চার এগুলো কিনে নেয় এবং সুদের হার নিয়ন্ত্রণ করে কখনো বাড়িয়ে দেয়, কখনো কমিয়ে দেয়, এইভাবে মানে এটা একটা বিষয়, মানে এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। জাস্ট খালি এতটুকু মনে রাখেন যে মুদ্রানীতি সাধারণত মুদ্রানীতির পদ্ধতি তিনটা। একটা হলো ব্যাংক হার নীতি, এটাকে বলে ব্যাংক রেট, যেটা বর্তমানে 5%। আর একটা হলো ওপেন মার্কেট অপারেশন, ঠিক আছে, এটা খোলা বাজার নীতি বলে এটাকে। আর একটা বলে ভ্যারিয়েবল রিজার্ভ রেশিও, এটাকে বলে জমার হার নীতি, ঠিক আছে। এটা করে সরকার মানে বাংলাদেশ ব্যাংক একটি দেশের অভ্যন্তরীণ মুদ্রা সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করে। তো আরও মানে এটা বলতে পারেন যে মোটামুটি পরীক্ষার জন্য এতটা বেশি লাগবে না আপনাদের, যতটুকু মানে আরও ডিটেলসে যাওয়া যায়। এখানে লরো অ্যাকাউন্টের কিছু ব্যাপার আছে, ঠিক আছে। মুদ্রানীতি কে ঘোষণা করে? মুদ্রানীতি সাধারণত বাংলাদেশ ব্যাংকের ঘোষণা করে, যদি কেউ বলেন তাহলে এটাকে বলতে হবে প্রত্যেকটি দেশের, শুধু বাংলাদেশ বলে কথা না, যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি ঘোষণা করে। এখন আপনি যদি বলেন যে কে কার মুখ দিয়ে বের হয়, সাধারণত ওই প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ে যিনি থাকবেন উনি মুদ্রানীতি ঘোষণা করেন। এমন স্যার রিজার্ভ রাখার ব্যাপারটা বুঝলাম না। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের দেশে প্রতিনিয়ত রেমিটেন্স আসছে, রেমিটেন্সের ফলে আমাদের দেশে ফরেন কারেন্সি জমা হয়, রিজার্ভ বাড়ে। আবার এই যে গোল্ড, অনেক সময় দেখেন না গোল্ডগুলো ধরা পড়ে বিভিন্নভাবে, এই গোল্ডগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকের ভল্টে চলে যায়। তো এই যে যত গোল্ড যাচ্ছে এইটার মূল্য কিন্তু মানে এটাও কিন্তু একটা রিজার্ভ, যতটুকু বাড়লো সেই পরিমাণ টাকা বাংলাদেশ ব্যাংক ছাপাতে পারবে। আচ্ছা, কোন নীতি কার্যকর? আমি তিনটা নীতি বলেছি, তিনটা নীতি কার্যকর, ঠিক আছে। তিনটা নীতি বিভিন্ন তিনটা নীতির মানে ফিল্ড তিন ধরনের, বিভিন্ন জায়গায় তারা সেই বিষয়গুলো অ্যাপ্লাই করে। আচ্ছা, আমরা শিল্প এবং বাণিজ্য অধ্যায়টা পড়লে এই কয়েকটা বিষয়, ব্যাংক হার, মানে ব্যাংক রেট, ওপেন মার্কেট অপারেশন, কারণ এইটা অনেক সময় বললে হবে কি, মানে এটা যদি আমি ডিটেলসে বলতে যাই, যারা কমার্সের স্টুডেন্ট না, যারা সায়েন্সের অথবা আর্টসের স্টুডেন্ট, ওনাদের কাছে বিষয়টা কঠিন হয়ে যাবে। যার জন্য আমি এই নীতিগুলো ডিটেলসে বলতে পারছি না সঙ্গত কারণে। হ্যাঁ, অর্থের মানটা কিভাবে নির্ণয় করতে হয় বোঝাবেন। চমৎকার একটা কোশ্চেন করেছেন, কিন্তু কথা হচ্ছে যে বোঝার ধৈর্য কি থাকবে ভাইয়া আপনাদের? কারণ আমার মনে হচ্ছে অনেকেই আজকে আসতে পারে নাই এই খারাপ আবহাওয়ার কারণে। আচ্ছা, অর্থের মানটা যেভাবে নির্ণয় করার বেশ কিছু পদ্ধতি রয়েছে। এর মধ্যে একটি পদ্ধতি, এটাকে বলে পারচেজিং পাওয়ার প্যারিটি, ক্রয় সক্ষমতা নীতি। কেমন? এই নীতির আদলে ফরেন এক্সচেঞ্জ রেট নির্ধারিত হয়, অনেক সময় মুদ্রার মান নির্ধারিত হয়। এটি কেমন আমি খুব সংক্ষেপে বুঝি, এটা বলে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। 1918 সালে সুইডিশ অর্থনীতিবিদ গুস্তাভ ক্যাসেল উনি একটি থিওরি নিয়ে আসেন, এটাকে বলে পারচেজিং পাওয়ার প্যারিটি মানে সমতা, আর পারচেজিং পাওয়ার মানে ক্রয় ক্ষমতা সমতা নীতি, ঠিক আছে। মনে করুন আপনি আমেরিকাতে আছেন, আমি বাংলাদেশে আছি। এখন আপনি আমেরিকাতে গিয়ে দেখলেন যে সেই দেশের লোক প্রচুর পরিমাণে আলু ভর্তা খায়। এখন চিন্তা করলেন যে ভালোই তো, আমার দেশেও তো ব্যাপক পরিমাণ আলুর তরকারি, আলু ভর্তা, তারপরে কি যেন বলে ফ্রেঞ্চ ফ্রাই, আলুর দম, আরও কত ধরনের তরকারি আছে। তো আপনি চিন্তা করেন, বাহ ভালো তো, আলু আমরাও খাই যে পরিমাণে, ওরাও খায়। তাহলে এইখানে কিন্তু একটা বিষয়, সেটা হলো দুটো দেশের মুদ্রামান নির্ণয়ের ক্ষেত্রে দুটো দেশের এমন একটি কমন প্রোডাক্ট আপনি ধরবেন যেটা দুইটা দেশেই জনপ্রিয় এবং ভালো মতো ব্যবহৃত হয়। এখন আপনি চিন্তা করলেন 1 কেজি আলু কিনতে বাংলাদেশে লাগে 20 টাকা, আবার 1 কেজি আলু কিনতে আমেরিকাতে লাগে 100 টাকা, বাংলাদেশি টাকা 100 টাকা। অথবা আমি চিন্তা করলাম 1 কেজি আলু কিনতে বাংলাদেশে লাগে 20 টাকা, আমেরিকায় লাগে $1। আমি ডলারে আসি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তার মানে আমি কি বলতে পারি যে বাংলাদেশের 20 টাকা সমান সমান আমেরিকার $1? এটা কি বলা যায়? অথবা আমেরিকার $1 সমান সমান বাংলাদেশি 20 টাকা, এটা কি বলা যায়?
দেখেন আমি এটা কিভাবে বুঝলাম, ঠিক একটা কোয়ান্টিটি নির্ধারণ করলাম, 1 কেজি বা 250 গ্রাম বা 5 কেজি 10 কেজি, একটা ইউনিট নির্ধারণ করলাম। ওই ইউনিট প্রাইস একটি দেশে, আমার দেশে কত আর আমেরিকাতে কত, তাহলে ওই দেখলাম যে আমার দেশে 20 টাকা, ওই দেশে $1, তাহলে ওই দেশের $1 সমান সমান আমার দেশে 20 টাকা, তাহলে $1 ইকুয়ালস 20 টাকা, অথবা 20 টাকা ইকুয়ালস $1। এইভাবে আমরা যেমন এখন বলি যে বাংলাদেশে আমেরিকার $1 সমান সমান বাংলাদেশে 84 টাকা। মনে করেন যে আমেরিকাতে 1 কেজি আলু কিনতে লাগে 84 টাকা, বাংলাদেশে সরি, হ্যাঁ, মানে আমেরিকাতে 1 কেজি আলু কিনতে লাগে $1, বাংলাদেশে 1 কেজি আলু কিনতে লাগে 84 টাকা, তাহলে আমেরিকার $1 সমান সমান বাংলাদেশে 84 টাকা। তো এই যে ক্রয় ক্ষমতা, কার কতটুকু ক্রয় ক্ষমতা রয়েছে সেম সেম কোয়ান্টিটিতে, ঠিক আছে, এটাকে বলা হয় ক্রয় ক্ষমতা সমতা নীতি। এটাকে বলে পারচেজিং পাওয়ার প্যারিটি, যেটা 1918 সালে সুইডিশ অর্থনীতিবিদ গুস্তাভ ক্যাসেল এটি উনি নির্ধারণ করেছিলেন। এছাড়া আরও অনেক পদ্ধতি রয়েছে। তেল, গোল্ড, যেমন মনে করুন যে 1 কেজি মানে 1 কেজি গোল্ডের বাংলাদেশে প্রাইস কত, আমেরিকাতে প্রাইস কত। তো ধরেন যে 1 কেজি গোল্ডের আমি কথার কথা ধরে নিলাম যে বাংলাদেশের 1 কেজি গোল্ডের দাম বাংলাদেশে ধরেন যে 20 লক্ষ টাকা, আমেরিকাতে 1 কেজি গোল্ডের দাম $1000, তার মানে আমেরিকার $1000 ইকুয়াল টু বাংলাদেশের 20 টাকা, আমেরিকার $1 ইকুয়াল টু বাংলাদেশে কত, ঐকিক নিয়মে করলে আমরা কিন্তু মুদ্রামান বের করতে পারলাম। এভাবেই মুদ্রামান নির্ধারিত হয়। আপনি এখন তেলের ভিত্তিতে করবেন, গোল্ডের ভিত্তিতে করবেন, নাকি পারচেজিং পাওয়ার প্যারিটির ভিত্তিতে করবেন। তবে পারচেজিং পাওয়ার প্যারিটির ভিত্তিতে সাধারণত বিশ্বে প্রয়োগ হয় না, এটা জাস্ট থিওরিটিক্যাল হয়ে আছে। সাধারণত গোল্ড বা তেলের ভিত্তিতে, সাধারণত গোল্ডের ভিত্তিতে এই জিনিসটা করা হয়ে থাকে। কেমন, এটি এক একটি দেশ এক একটি নীতি ফলো করে। আশা করি উত্তরটি পেয়েছেন। আজকে কিন্তু এখানে বিদায় নিতে চাচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে করবেন, না হলে আমি একটি কথা বলে আজকে শেষ করব। লাস্ট একটি কথা, আমাদের পড়ার কোনো কথা না। এমডি সাব্বির আলম লিখেছেন, লেট হয়ে গেল বাট লাস্টে এসে অনেক কিছু জানতাম যা কখনো জানতাম। থ্যাংক ইউ স্যার, জাজাকাল্লাহু খাইরান। সমস্ত শুকরিয়া এবং ধন্যবাদ আল্লাহর জন্য প্রাপ্য। কারণ আল্লাহ যদি আমাকে বলার তৌফিক না দিতেন তাহলে কিন্তু আমি বলতে পারতাম না। আল্লাহ যদি আপনাদেরকে বোঝার তৌফিক না দিতেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারতেন না। এই জন্য বলানোর মালিক আল্লাহ তালা, বোঝানোর মালিক আল্লাহ তালা। আমি শুধু হয়তোবা চেষ্টা করেছি, ওসিলা হয়ে কাজ করেছি। উজ্জ্বল লিখেছে, কোনো দেশের রিজার্ভ ডাকাতি হলে IMF কি করে? কোনো দেশের রিজার্ভ যদি কমে যায়, রিজার্ভ যদি কোনো কারণে কমে যায়, সেক্ষেত্রে IMF ঋণ দিতে পারে, নতুবা IMF মার্কেট থেকে টাকা তুলে নেওয়ার জন্য প্রেশার দিতে পারে। ওই পরিমাণ টাকা বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করে, ওই যে আমি একটু বলেছিলাম ওপেন মার্কেট, তারপরে ভেরিয়েবল রিজার্ভ রেশিও, জমার হার নীতি, এই দুইটা পদ্ধতি এবং ব্যাংক হার রেট, এই পদ্ধতি অ্যাপ্লাই করে মার্কেট থেকে টাকা আবার তাদের কবজায় নিয়ে নেয়। মার্কেটে ওই পরিমাণ টাকা থাকবে না। কেমন, যে পরিমাণ টাকা রিজার্ভ আপনার নাই কিন্তু মার্কেটে আছে, ওইটুকু আবার আপনি কবজায় নিয়ে নেবেন। ওটা মার্কেটে মানুষের হাতে থাকবে না বা অন্য কারো ব্যক্তির হাতে থাকবে না। আচ্ছা, তো সবাই অনেকক্ষণ আমাদের সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। প্রীতম ফালাক লিখেছেন, রেস্টলেস ক্লাস, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনাদের জ্ঞাতার্থে একটু বলি, আপনারা বেশি বেশি করে আমাদের পেজ মেম্বার বাড়ানোর জন্য চেষ্টা করবেন, সেটা একটা বিষয়। আর একটি বিষয় হলো, অনেকেই আমাকে মেসেঞ্জারে বিভিন্ন বিষয় জানতে চাচ্ছেন। তো আমার মনে হয় যে আপনারা যদি লাইভে এসে প্রশ্নগুলো করেন তাহলে খুব ভালো হয়, তাহলে একসাথে সবাই অনেক লাভবান হতে পারে। আর একটা বিষয় হলো, আপনারা যদি কেউ মেসেঞ্জারে আমাকে নক করতে চান, সেক্ষেত্রে রাত 10টা থেকে 11টার মধ্যে, এই সময়টা মানে আপনাদের প্রশ্নগুলোর প্রশ্নোত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। রাত 10টা থেকে 11টার মধ্যে এটা নিয়ে আপনারা করবেন। পুঁজিবাজার নিয়ে আলোচনা হবে স্যার, অবশ্যই আলোচনা হবে। বাংলাদেশের শিল্প ও বাণিজ্য নিয়ে যখন আলোচনা করব, অবশ্যই শেয়ার মার্কেট বা পুঁজিবাজার, শুধু পুঁজিবাজার নিয়ে আলোচনা হবে না, সেখানে আরও কিছু আমরা ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেট, দুইটা নিয়ে কিন্তু আলোচনা করবো। তখন মানি মার্কেটটা হচ্ছে ব্যাংক, ক্যাপিটাল মার্কেট হলো শেয়ার বাজার, দুটো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। কেমন?
হ্যাঁ, রাসেল আহমেদ রাজ কি জন্য বলবেন স্যার? হ্যাঁ, সেটা বলবো। সেটা হচ্ছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটি হাদিস রয়েছেন, সেটা হলো তোমরাও খাও, পশুদেরকেও খেতে দাও। তার মানে আমরা এখান থেকে এটাই শিক্ষা পেলাম যে আমাদের খাবারের যে বেঁচে যাওয়া অংশ, সেটা আমরা যদি নষ্ট না করে পশুদেরকে এটা খেতে দেই, তাহলে কিন্তু তারা কিন্তু বেঁচে যাবে। দেখেন, এই যে আজকের একটি কঠিন সময় চলছে, রাস্তায় কিন্তু মানুষজন নাই, দোকানপাট বন্ধ, তখন এই যে যে সমস্ত আহ, যে সমস্ত পশু বা পাখিরা ঘুরে বেড়াচ্ছে চতুর্দিকে, এদের কিন্তু আসলে খাবারের কিছুই নেই। তো একটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে প্রকৃতিতে এই ইকোসিস্টেমের এদেরও কিন্তু বেঁচে থাকা প্রয়োজন। এরা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আমরা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তো আমাদের খাবারের বেঁচে যাওয়া অংশ, এটি আমরা নষ্ট না করে যদি আপনার বাসার নিচে থাকা কুকুর বা বিড়াল এদেরকে যদি খাবারটা খেতে দেন, তাহলে কিন্তু এরা বাঁচবে, কারণ এদেরও বেঁচে থাকা প্রয়োজন। কারণ ইকোসিস্টেমে সবারই দরকার আছে। মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষের জন্যই সব কিছু সৃষ্টি, কিন্তু মানুষের সহযোগে এই জিনিসগুলো সৃষ্টি না হয়। মনে করেন যে এই পাটা আমার জন্য আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু পা যদি আমার হঠাৎ করে না থাকে, তাহলে আমি কি হাঁটতে পারবো ভালো করে? নিশ্চয়ই পারবো না। কিন্তু পা ছাড়া আমি বাঁচতে পারবো। ঠিক তেমনি পৃথিবীতে যে সমস্ত প্রাণীগুলো আছে, হয়তো এদের ছাড়া আমরা বাঁচতে পারবো, কিন্তু ঠিক একটা পা ছাড়া যেরকম অবস্থা হবে, সেটা তেমন হবে কিন্তু। কারণ প্রকৃতিতে ইকোসিস্টেম এরা কোনো না কোনোভাবে ভারসাম্য রক্ষা করে চলছে। সুতরাং এদেরকে বাঁচানোরও চেষ্টা কিন্তু আমাদেরকে করতে হবে। যেমন, তো আমরা মানুষের জন্য তো চেষ্টা করবো যেন একজন মানুষও না খেয়ে মারা যায়, কিন্তু সেই সাথে আমাদের খাবারের যে উচ্ছিষ্ট অংশটা, এটা যেন অন্তত আমরা আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটে থাকা যে কুকুর বিড়াল বা অন্যান্য পশু পাখি যারা আছে, এদেরকে দিয়ে তাদের জীবনটা রক্ষা করি। কেমন? আজকে এ পর্যন্তই থাকবে। সবার জন্য শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে আবার ইনশাল্লাহ দেখা হবে। পরবর্তী ক্লাসটা ইনশাল্লাহ আমরা জানিয়ে দেব, কারণ পরবর্তী ক্লাসটা হলে রোজার মধ্যে হবে। কেমন? রোজার মধ্যে হবে পরবর্তী ক্লাস। মোটামুটি আমরা বাদ মাগরিব নিব, কারণ রোজার মাসে তো ইফতারের পরে আপনারা চেষ্টা করবেন ক্লাসে বসার জন্য। এই কয়েকদিন একটু না নেই, কেমন? একটু বিশ্রাম নেই। আর আমরা এরপরে যে ক্লাসটা হবে বাংলাদেশ বিষয়াবলীর উপরে, আমরা যে ক্লাসটি নিব বাংলাদেশ বিষয়াবলীর উপরে, বাংলাদেশের শিল্প ও বাণিজ্যের উপরে নিব। কেমন? শিল্প বাণিজ্য নেওয়ার পরে ওই যে আরেকজন বাংলাদেশের সরকার ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থার উপর ক্লাস নিয়ে, হ্যাঁ অবশ্যই নিব। এই সবগুলো ধরে ধরে ইনশাল্লাহ বাংলাদেশ আন্তর্জাতিক সবগুলো ইনশাল্লাহ শেষ করব। তবে পরবর্তী ক্লাসটা, ইমিডিয়েট পরের ক্লাসটা আমি আন্তর্জাতিক বিষয়াবলীর উপরে নিব, তারপরের ক্লাসটা বাংলাদেশ বিষয়, এইভাবে নিতে থাকবো। একটা বাংলাদেশ, একটা আন্তর্জাতিক, একটা বাংলাদেশ, একটা আন্তর্জাতিক, এইভাবে নিলে আস্তে আস্তে সবগুলো আপনাদের ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। কেমন? তো আপনারা বেশি বেশি করে আমাদের লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। আমাদের এখানে গ্রুপ মেম্বার রিচ করার জন্য চেষ্টা করবেন, আমাদের গ্রুপ মেম্বার বাড়াবেন। আপনাদের কাছে ইনশাল্লাহ সবসময়ই আমরা কৃতজ্ঞ। আর কারণ আমাদের যে পরিমাণ মেম্বার, তার থেকে রেশিও করলে আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভিউ আমরা দেখি, এবং আপনাদের উপস্থিতি এবং সরব উপস্থিতি, নীরব উপস্থিতি না, সরব উপস্থিতি আমরা দেখি। এটা আমাদের ভালো লাগে এবং এটা আমাদের একটা অনুপ্রেরণা হিসাবে কাজ করে। কেমন? আমি কিন্তু কথা বলি, আমি বলি যে মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে না। অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যায়, দেখা গেলো যে কোনো কারণে দ্রুত বলার সময় কোনো একটা শাল এদিক ওদিক হয়ে যায় বা কোনো একটা এদিক ওদিক হয়ে যেতে পারে। তো যার কারণে এই বিষয়গুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর প্রাসঙ্গিক প্রশ্ন করবেন। আর আপনাদের সবার জন্য আবারও শুভকামনা থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর লাস্ট আরেকটু সুযোগ দিই, কারো কি কোনো কোশ্চেন আছে কি? আর কি কোনো কোশ্চেন আছে কি? বিশেষ কোনো কোশ্চেন? বিশেষ কোনো কোশ্চেন নাই? তাহলে আজকে কি আমরা বিদায় নিব? হ্যাঁ, আজকে আমরা বিদায় নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।